আমি পুলিশের গাড়িতে বসে পকেট থেকে ফোন বের করে আব্বুকে ফোন দিলাম। বাবা বলো। আব্বু, আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কোন থানার পুলিশ? পলাশতলী থানার। মাথা ঠান্ডা রাখো, আবার পুলিশের গায়ে হাত তুলিস না। বাচ্চা ভেবে ওদের মাফ করে দিস। আমি কথা বলছিলাম, হঠাৎ একজন পুলিশ আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। এই, তুই কার সাথে কথা বলছিস? বাহ, ফোনটা তো অনেক সুন্দর, এটা আমি রেখে দিলাম। আমু জানো, আজকে দোকান থেকে জিনিসপত্র নিয়ে আসার সময় কতগুলো ছেলে আমাকে বাজে বাজে কথা বলেছে। আর ওই দোকানদার কাকুটা বলেছে, এটা বলেই কাকুটা আমার হাত ধরেই বসলো, ছাড়তেই চায় না। শেষে আমি কাকুটার হাতে চিমটি দিয়ে জিনিসপত্র নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি। মা নয়না, যে যা বলুক তুমি কারো কথা কানে নিবে না, আর ছেলেদের কাছ থেকে দূরে দূরে থাকবা। এবং কি বয়স্ক লোকের কাছে ডাকলেও যাবে না, তারাও সুযোগ খুঁজে তাদের চাহিদা মেটানোর। আচ্ছা আম্মু, আমরা গরিব বলেই তারা আমাদের সাথে এমন ব্যবহার করার সাহস পায়, তাই না? হুম, এটা হচ্ছে একটা ভদ্র সমাজের পেছনে লুকিয়ে আছে নোংরা একটা সমাজ। এখানে নেই কোনো ন্যায়, আছে শুধু অন্যায়। চলো না আম্মু, আমরা এই গ্রাম ছেড়ে শহরে চলে যাই। এই বাড়ি ছেড়ে আমরা শহরে গিয়ে কোথায় থাকবো? তোর বাবা তো একাই চলে গেল না ফেরার দেশে। এখন তার এই শেষ সম্বলটুকু ছেড়ে কোথায় যাব? আমাদের তো আর যাওয়ার জায়গা নেই। জামা, ঘরে গিয়ে পড়তে বস। দরিদ্র ঘরের মেয়ে নয়না। নয়নার মা ছাড়া আপন বলতে আর কেউ নেই। তার বাবা কয়েক বছর আগেই চলে যায় না ফেরার দেশে। নয়নার মা অন্যের বাড়ি কাজ করে নয়নাকে পড়াশোনা করায়। দোস্ত, যাবি? পলাশতলী গ্রামে আমার মামা বাড়ি। সেখানে অনেক আনন্দ করব আমরা। পুকুরে সাঁতার কাটবো। বিকেল হলে আমাদের গ্রামে ছোট একটা নদী আছে, সেখানে ছিপ ফেলে মাছ ধরবো। আর রাতের বেলা পাটি বিছিয়ে খোলা আকাশের নিচে জোনাকের আলোতে আমরা সব কাজিনরা মিলে গল্প করব। এক নাগারি কথাগুলো বলল নীরব। তোর কথা শুনে তো আমার এখনই যেতে ইচ্ছে করতেছে। কবে যাবি? চল বল। আগামীকাল যাব ট্রেনে করে। আহা, ট্রেন ভ্রমণ! তুই যে এত লাফাচ্ছিস, যাওয়ার জন্য তোকে বাড়ি থেকে যেতে দিবে, তার উপর আবার ট্রেন ভ্রমণ! তোকে তো এমনিতেই বডিগার্ড ছাড়া কোথাও তোর আব্বু যেতেই দেয় না। ওটা নিয়ে তোর চিন্তা করা লাগবে না, আমি যেভাবেই হোক আব্বুকে রাজি করাবই। দেখা যাবে। দেখিস। এখন চল ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নেই, নয়তো টিফিন পিরিয়ড শেষ হয়ে যাবে, তখন খালি পেটে ক্লাস করতে হবে। হ্যাঁ, চল। আমি আর নীরব ক্যান্টিনে এসে একটা টেবিলে দুইটা চেয়ারে বসে পড়লাম। সেখানে থাকা একটা লোককে 4টা স্যান্ডউইচ দিতে বললাম। আমি আর নীরব খাবার খেয়ে ক্লাসরুমে প্রবেশ করার সাথে সাথেই জমের খোড়া তিতি এসে হাজির। এই হতচ্ছাড়ে মাইয়া আমার পিছনেই পড়ে আছে। সাব্বির, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমার মধ্যে কি নেই বলো? তোমার আব্বুর থেকে তো আমার আব্বুও কোনো অংশে কম নেই। তাছাড়া আমি দেখতে সুন্দর স্মার্ট একটা মেয়ে, যার সাথে কি না কলেজের সিনিয়র ছেলেগুলো প্রেম করার জন্য পাগল। হয়েছে, তোমার বক বক করা যদি হয়ে থাকে তাহলে পথ ছাড়ো, আমাদের বেঞ্চে যেতে দাও। এখনই ক্লাসে স্যার প্রবেশ করবে। তিতি পথ থেকে সরে দাঁড়ালো, আর ওরা ওদের বেঞ্চে গিয়ে বসে পড়ল। আর সাথে সাথে ক্লাসে স্যার প্রবেশ করলো। ক্লাসে সবাই চুপ করে স্যারের লেকচার শুনে মনোযোগ দিল। একে একে সব ক্লাস শেষ করে ক্লাসরুম থেকে ওরা বের হলো। আবারও সেই তিতি সাবিরের সামনে এসে হাজির। নীরব, তুমি একটু দূরে যাবা? সাব্বিরের সাথে কিছু পার্সোনাল কথা বলবো। না, নীরব কোথাও যাবে না। ওর সামনেই যা বলার বলো, তারপর সামনে থেকে সরে দাঁড়াও। আই লাভ ইউ। তুমি চাইলে আমরা ফিজিক্যাল রিলেশনেও যাইতে পারি। তিতির কথা শুনে সাব্বিরের রাগে হাত পা কাঁপা শুরু করলো। নীরব ব্যাপারটা বুঝতে পেরে সাব্বিরের এক হাত চেপে ধরে বসলো। তিথি, সামনে থেকে সরে দাঁড়াও, আর কখনো আমার সামনে আসবে না। তিতি সরে দাঁড়াতেই নীরব আর সাব্বির চালু করে চলে আসলো ওর সামনে থেকে। পাগল মাইয়া! ওর চরিত্র ভালো না, ওর ব্যাপারে অনেক খারাপ রিপোর্ট আছে। ওর কথা তুই কান দিস না। মাথা ঠান্ডা করে বাড়ি চলে যা, আমিও বাড়ি চলে যাই।
আমি গাড়ির সামনে আসতেই বডিগার্ড আমার গাড়ির দরজা খুলে দিল। আমি চুপ করে গাড়িতে বসে পড়লাম। বাড়িতে যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম হলো সাব্বির ইসলাম, আব্বু আম্মুর একমাত্র ছেলে। আর আমার ছোট্ট একটা পেতনি বোন আছে, তার নাম নিশি। আমার আম্মু একজন গৃহিণী আর আব্বু অনেক বড় একজন ব্যবসায়ী। আর আমার বেস্ট ফ্রেন্ড নীরব। গল্প পড়তে থাকেন, বাকিটা জেনে যাবেন। আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে চলে গেলাম ঘুমের রাখছি। আম্মু, আমার ক্ষুধা লাগছে, কিছু খাইতে দাও। আয় মা, ভাত পারছি, খেয়ে ঘুমাতে যা। নয়না হাত ধুয়ে এসে ভাতের প্লেটের দিকে তাকিয়ে অবাক হয়ে আম্মুকে বলল, আম্মু, তুমি মুরগির মাংস কই পাইলা? এই তো চেয়ারম্যানের বাড়ির কাজ করে আসলাম। তাদের তরকারি কিছুটা বেঁচে গিয়েছিল, আর সেগুলো আমাকে দিয়ে দিছে। আম্মু, আমাকে আর কয়টা ভাত বেশি দাও। আজকা ময়দা কইরা খামো, কতদিন হয়েছে মাংস খাই না। নে মা, হা, পেট ভরে খা। তোমার জন্য মাংস আছে নাকি আমাকেই সব দিয়ে দিয়েছো? নে মা, খা, পেট ভরে খা। এই যে এখনো বাটিতে 2 পিস আছে, তুই দেখ। এখন কথা কম বলে তুই খা, মাংস আরও লাগলে এখান থেকে নিস। তুই খেলে আমার পেট ভরে যাবে। আমার আর লাগবে না, তুমিও আমার সাথে খাওয়া শুরু করো। মা, তুই আরেক পিস মাংস নে। না আম্মু, আমার আর লাগবে না, এতেই আমার পেট ভরে গেছে। এখন তুমি খাওয়া শুরু করো, আমি আর কিছুই চাই না। বুঝেছিস মা, বুঝেছিস মা নয়না, তোরে কোনো একটা ভালো ছেলের সাথে তুলে দিতে পারলেই আমার দায়িত্ব শেষ। কিন্তু আমাদের যে অবস্থা, তোকে নিয়ে আমার অনেক চিন্তা হয়। যদি আমি হঠাৎ করে মরে যাই, তখন তোর কি হবে? আম্মু, খাওয়ার সময় বাজে কথা বলো না তো, আর খাওয়ার সময় কান্না করতে নেই। আমি এবং আমার পুরো ফ্যামিলি যখন ডিনার করছিলাম, তখন আমি হঠাৎ করে বলে উঠলাম, কই, আমি কান্না করছি না। হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। খাবার শেষ করে শুয়ে পড়ো, সারাদিন কাজ করে তো অনেক ক্লান্ত হয়ে যাও। কতবার তোমাকে বললাম আমাকেও তোমার সাথে কাজে নিয়ে যাও, আমার কথা তো শোনোই না। আমি বেঁচে থাকতে তুই কেন অন্যের বাড়ি কাজ করবি? তোমার ওই ক্লান্ত চেহারাটা দেখলে যে আমার ভেতরটা কোনো একটা অজানা ব্যথায় ভরে যায়। মেয়ে আমার খুব পেকে গেছে দেখছি। খাবার তো খাওয়া শেষ, এখন এখানে বসে না থেকে ঘুমাতে যা, অনেক রাত হয়েছে। তুমি খেয়ে ঘুমিয়ে যাবে, আমি এই খাবারের পাত্র পরিষ্কার করে তারপর ঘুমাবো। আমি আর কোনো কথাই শুনতে চাই না। আমি খাবার খেয়ে আমার রুমে এসে নীরবকে ফোন দিলাম। আব্বু, তোমাকে একটা কথা বলার আছে। বলো, কি বলবা? আসলে আব্বু, আমি কিছুদিন নীরবের সাথে নীরবের মামা বাড়ি থাকবো। আচ্ছা, নীরবের সাথে যাবে যেহেতু অনুমতি দিলাম, তবে তোমাকে একা যেতে দেব না, সাথে করে বডিগার্ড নিয়ে যেতে হবে। এটা কেমন কথা আব্বু? আমি ওইসব নিতে পারবো না, প্লিজ প্লিজ প্লিজ। ওকে, যাও, তবে কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে ফোন দিবে। ওকে আব্বু। তা কবে যাবি? এই তো আগামীকাল ট্রেনে করে যাব। এই কার্ডটা রাখো, টাকা লাগলে তুলে নিও। লাগবে না আব্বু, আমার কার্ডে টাকা আছে। এই ভাইয়া, আমিও তোমার সাথে মামা বাড়ি যাব। এ আইছে, এই ভাইয়া, আমিও তোমার সাথে মামা বাড়ি যাব। যা ভাগ, আমি লাগে আমার মামা বাড়ি যাচ্ছি। ঋষি আর কোনো কথা বলল না, মন খারাপ করে চুপচাপ খাওয়া শুরু করলো। হয়েছে হয়েছে, এখন আর মন খারাপ করা লাগবে না। এখন বল, তোর কি নিয়ে আসবো আসার সময়? আমার জন্য এতগুলো চকলেট নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে। ওইখানে গিয়ে একা একা কোথাও যাবি না, যেখানেই যাবি নীরবকে সাথে করে নিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে আম্মু। দোস্ত, আব্বু রাজি হয়েছে, আমাকে তোর সাথে যেতে দেবে। বাহ, এটা তো অনেক ভালো কথা। আচ্ছা, এখন তাহলে জামা কাপড় গুছিয়ে নে, কাল সকাল 9টার ট্রেন, সময় মতো রেলওয়ে স্টেশনে চলে আসবি। ওইখানে কতদিন থাকবো জানি না, অনেকদিন পর মামা বাড়ি যাচ্ছি, মনে হয় না চালু আসতে দিবে। তুই সেই হিসেব করে তোর আন্দাজ মতো জামা নিয়ে নে।
আচ্ছা বাবা, ঠিক আছে। ওকে বাই, শুভরাত্রি। এটা বলেই নীরব ফোন রেখে দিল। আমিও ব্যাগ গুছিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। আমি খুবই এক্সাইটেড, এখনো গ্রামে যাইনি তো, তাই কিছুক্ষণের মধ্যেই ঘুমের রাজ্যে চলে গেলাম। নয়নার আম্মু সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ শেষ করে চলে গেল কাজে। নয়নাও ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নাস্তা করে বাড়ির উঠোন পরিষ্কার করা শুরু করে দিল। সব কাজ শেষে নয়না কলেজের উদ্দেশ্যে রওনা দিল। পথের মধ্যে আবার সেই ছেলে রাকিব, যে নয়নাকে বিরক্ত করে, বাজে বাজে কথা বলে। রাকিব নয়নার পথ আটকে দাঁড়ালো। কোথায় যাচ্ছ মেরি নয়না ডার্লিং? একটা কিস তো দিয়ে যাও। প্লিজ ভাইয়া, আমার পথ ছাড়েন। জান, এইভাবে বাইয়া বলো না, অনেক কষ্ট হয়। তার চেয়ে না হয় জানো বলো। প্লিজ আমাকে যেতে দিন, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। একটা কিস করতে দিলে যেতে পারবি, নয়তো পারবি না। ঠিক সেই সময় সেই রাস্তা দিয়ে গ্রামের পুলিশ যাচ্ছিল। ফলে রাকিব ও তার দল নয়নার পথ ছেড়ে দেয়। শালি, একদিন তো তোর এই রসালো শরীরটাকে বুক করবই। কথাটা নয়নার কানে আসে, কিন্তু নয়না কোনো কথা না বলে চুপ করে কলেজে চলে যায়। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি 8টা বেজে গেছে। হায় হায়, এখন আমি কি করি? আমার যে 9টার ট্রেন। আমি কথাগুলো মনে মনে বললাম। আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে জামা কাপড় পরে শরীরে একটু বডি স্প্রে দিয়ে কাঁধে ব্যাগ নিয়ে নিচে নামলাম। কি রে বাবা, কই যাচ্ছিস? গতকাল না বললাম নীরবের সাথে বেড়াতে যাব? ও, খেয়ে যা, খালি পেটে যাবি নাকি? আম্মু, সময় নেই, অলরেডি দেরি হয়ে গেছে। আমি আর কোনো কথা না বলেই বাইরে এসে ড্রাইভারকে বললাম রেলওয়ে স্টেশনে চলো। আমি গাড়িতে বসে আছি, হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। আমি ফোনটা রিসিভ করলাম। কিরে কই তুই? আর 10 মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দিবে। এই তো গাড়িতে আছি। নীরব, তাড়াতাড়ি আয় বলাই ফোন রেখে দিল। কিছুক্ষণের মধ্যে রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। আমি স্টেশনের ভেতরে গিয়ে দেখি নীরব দাঁড়িয়ে আছে। আমি নীরবের সামনে গিয়ে বললাম, দোস্ত, টিকিট কেটেছিস? সব কাজ শেষ, এখন তো চালু ট্রেনে ওঠ, এখন ট্রেন ছেড়ে দিবে। আমি আর নীরব ট্রেনে উঠে আমাদের সিটে বসে পড়লাম। কত সময় লাগবে গ্রামে পৌঁছতে? যেতে যেতে বিকেল হয়ে যাবে। বাবা, এত সময় লাগবে? এত সময় লাগবে? এখন চুপ করে বসে থাক, আমাকে একটু শান্তিতে প্রেম করতে দে। ও আচ্ছা। ওই, তুই কি কইলে? তুই প্রেম করবি মানে? আসলে দোস্ত, আমি না একটা মেয়েকে পছন্দ করি, আর তাকে আমি পাক্কা 2 কেজি সাহস নিয়ে প্রপোজ করি, আর মেয়েটাও রাজি হয়ে যায়। আর এখন আমি সেই মেয়েটার সাথে চ্যাট করতেছি মেসেঞ্জারে, আর মেয়েটার নাম হলো তনিমা। হালা, তোরে আমি কত ভালো জানতাম, মনে করতাম তুই আমার বন্ধু না ভাই। হালার পথ, তুই আমারে আগে কইলে কি তোর গার্লফ্রেন্ড কি আমি নিয়ে যাইতাম? আসলে দোস্ত, তুই চুপ কর আর প্রেম কর, কষ্টে আমার বুকটা ফাইটে যাইতেছে। হয়েছে, থাম ভাই থাম। কিভাবে যে কি হয়ে গেল বলতেই পারি না। আচ্ছা যা, গ্রামে যতদিন থাকবো তোর সব খরচ আমি দিব। কেন, আমার কি টাকা নাই নাকি? আচ্ছা তুই বল, এখন আমি কি করবো? আচ্ছা যা, তোরে ক্ষমা করে দিলাম। তুই তোর বাবনির সাথে কথা বল, আমি একটু শুয়ে শুয়ে ফ্রি ফায়ার খেলি। দীর্ঘ কয়েক ঘন্টা পর ট্রেন জায়গা মতো এসে পৌঁছালো। ওই চালু ব্যাগ নিয়ে নাম, আমরা চলে আসছি। ও, আইসে পড়ছি। কখন যে ঘুমিয়ে গেছি বলতেই পারে না। নীরব আর আমি ট্রেন থেকে নেমে কিছুক্ষণ হাঁটার পর একটা অটো পেলাম। সেটাতে করেই নীরবের মামার বাড়ি যাচ্ছি। আচ্ছা নীরব, তোর মামা কি কাজ করে? আগে গ্রামের চেয়ারম্যান ছিল, এখন আর নেই, তাই লোক দিয়ে নিজের কয়েক বিঘা জমি আছে, সেগুলোতে চাষাবাদ করায়। ও আচ্ছা। বিকেল হয়ে গেল, আমু কখন যে আসবে? এখনো রান্না করি নাই, ঘরে চাউল নেই, এখন কি রান্না করব? আমুকে কাজের থেকে এসে তো না খেয়ে থাকতে হবে। ঘরে গিয়ে দেখি অন্য কিছু খাওয়ার মতো আছে কি না। নয়না পুরো ঘরের জিনিসপত্র খুঁজে শেষে কিনা একটা ছোট্ট পাত্রের ভিতরে অল্প কিছু মুড়ি পেয়েছে। সেই মুড়িগুলো দেখে নয়নার মুখে হাসি ফুটে। যাক বাবা, এখন আর চিন্তা নেই, আম্মু এসে তো এই মুড়ি তো খেতে পারবে। কিছুক্ষণ পর নয়নার আম্মু বাড়ি আসলো, সাথে করে একটা পাত্রে কিছু খাবার নিয়ে আসলো। আম্মু,
তোমার আজ এত দেরি হলো কেন? আর তোমার ওইটা কি? আসলে মা, আজকে রফিক ভাইয়ের বাড়িতে কাজে গিয়েছিলাম। তাদের বাড়িতে আজকে অনেক কিছু রান্না করেছে। তার একমাত্র ভাগ্নে অনেক দিন পর ঢাকা থেকে বেড়াতে আসবে। রফিক ভাইয়ের বউ একটা বাটিতে কিছু খাবার তোর জন্য দিয়ে দিয়েছে। তুমি হাত মুখ ধুয়ে আসো আর বাটিটা আমার কাছে দাও, আমি খাবারগুলো সাজাচ্ছি। নয়নার আম্মু নয়নার কাছে খাবারের বাটিগুলো দিয়ে হাত মুখ ধুতে চলে গেল। নয়না খাবারের বাটি খুলে দেখে সেখানে গরুর মাংস আর রুটি তরকারি আছে। অনেকটাই রুটি আছে, যেগুলো তারা খেয়েও কিছু থেকে যাবে। নয়না খাবারগুলো পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। আমি আর নীরব অটোতে বসে আছি। আমি অটোতে বসে গ্রামের সৌন্দর্য উপভোগ করছি। ওই দোস্ত, গ্রাম এত সুন্দর কেন? এটা কোনো কথা হইলো? গ্রামের চারপাশে গাছ আছে, বিভিন্ন ফসলের মাঠ আছে, পুকুর আছে, ছোট ছোট খালবিল আছে, তাই এত সুন্দর। হঠাৎ অটো থেমে গেল। কি হলো, গাড়ি থামলো কেন? চলে আসছে, চালু নেমে আয়। আমি গাড়ি থেকে দাঁড়িয়ে রইলাম। নীরব গাড়ির ভাড়া মিটিয়ে দিয়ে হাঁটা শুরু করলো, আর আমি নীরবের পেছন পেছন হেঁটে একটা বাড়িতে ঢুকে পড়লাম। ওরে বাবারে, এটা বাড়ি নাকি রাজমহল? আমি নীরবের কানে কানে কইলাম, আর এটা কোনো জমিদার বাড়ি থেকে কম আছে নাকি? বুঝতে হবে, আমার নানা এই বাড়িটা বানিয়েছিলেন। ও আচ্ছা। নীরব বাড়ির ভেতরে প্রবেশ করায় সাথে সাথেই হইচই পড়ে যায়। হঠাৎ কে যেন বলে উঠল, কেমন আছিস নীরব? আর এত দেরি হলো কেন আসতে? আসলে মামা সে কবে না কবে এসেছিলাম, তাই তোমাদের বাড়ি চিনে আসতে একটু অসুবিধা হয়েছে, এই জন্যই দেরি হয়েছে আর কি। তা তোমার সাথে এটা কে? এ হলো আমার বেস্ট ফ্রেন্ড সাব্বির, আর সাব্বির ইনি হলো আমার মামা। কেমন আছেন মামা? ভালো। যাও, ওপরে যাও, হাত মুখ ধুয়ে খেয়ে আসো। দাঁড়াও, আমি এক্ষুনি মিষ্টিকে ডেকে দিচ্ছি। মিষ্টিমা, মিষ্টিমা কই তুমি? এখানে আসো একটু। হঠাৎ কোথা থেকে যেন একটা আমাদের সামনে আসলো মেয়ে। বাবা, পুচকে মেয়েটা কত বড় হয়ে গিয়েছে। এই ভাইয়া, খবরদার আমাকে পুচকে বলবে না। আচ্ছা তুই কিসে পড়িস যে তোকে পুচকে বলবো না? আমি ক্লাস ষষ্ঠ শ্রেণীতে পড়ি। ওরে বাবারে, এটা তো অনেক বড় ক্লাস। মেয়েটার গাল ফুলিয়ে কথা বলা দেখে আমার হাসি পাচ্ছে, কিন্তু আমি হাসছি না। মিষ্টি, তোর ভাইয়াকে আর তোমার এই ভাইয়াটাকে তাদের রুম দেখিয়ে দাও। মামা, আমি আর সাব্বির একসাথেই থাকবো, আলাদা রুমের দরকার নেই। আচ্ছা ঠিক আছে। পুস্কু মেয়েটা আমাদের রুম দেখিয়ে যখন চলে যাবে, তখন মেয়েটা আমাকে বলল, এই ভাইয়া, ভাইয়া, এই ভাইয়া, একটু শোনেন। আমাকে বলছো? হুম বলো কি বলবে। আমি কি আপনার মতো তাল গাছ নাকি যে কথা বলবো কথাটা কানে কানেই বলবো? কি এমন কথা যে কানে কানে বলতে হবে? তাহলে জোরেই বলি, বলো। আপনি না অনেক কিউট। মেয়েটা দৌড়ে চলে গেল। এই দোস্ত, তোর এই পুস্কু বোনটা কি বললো শুনলেই? শুনলাম, মেয়েটা ভীষণ পাকনার চঞ্চল, পুরো বাড়িটা ওই মাতিয়ে রাখে। আমার অনেক ক্ষুধা লাগছে। আমার অনেক ক্ষুধা লাগছে, হাত মুখ দিয়ে চালু খেতে চল। নয়না খাবার খেতে খেতে বলল, আমু, ঘরে আর চাউল নেই। আচ্ছা, আমি কাল দোকান থেকে নিয়ে আসবো। নয়না আর নয়নার আম্মু খাবার খেয়ে উঠে পড়ে। নয়নার আম্মু ঘুমোতে চলে যায়, আর নয়না খাবার পাত্র পরিষ্কার করে ঘরটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে একটু পরে তারপর ঘুমে দেশে পানি জমায়। দোস্ত, মাংসটা সেই হয়েছে। কি টেস্ট! অনেক মজা পেলাম খেয়ে। এখন কথা হচ্ছে, তুই আমার পাটা টেপে দে, আমি এখন ঘুমাবো। আর যদি পা না টেপে লুতুপুতু প্রেম করা শুরু করো, তাহলে লাথি দিয়ে রুম থেকে বাইর করে দেবো। দোস্ত, এটাই কেমন কথা? তুই ঘুমাবি আর আমি পা টিপবো? না, আমি মানি না, মানবো না। চান্দু, আমি তাহলে আন্টিকে ফোন দিয়ে বলি, তুই গতকাল কলেজে একটা মেয়ের হাতে ঠাস ঠাস করে 2টা মিষ্টি চর খাইছস, মেয়েটাকে প্রপোজ করছিস বলে। এটা ছাড়া আর কিছুই কমু না। আর হ্যাঁ, আরেকটা কথা কমু, তুই তোদের বাড়ির নিচতলায় যে ভাড়াটিয়া মেয়ে থাকে না, সেই মেয়েটাকে তুই একটা পাপ্পি দিছস। দোস্ত, তুই আমার নামে সব ঠাড়া পড়া মিশে কথা কইতে পারবি?
তুই যেহেতু আমাদের সারা একাই মিঙ্গেল হলে গেলেই, তাহলে আমি পারবো না কে? অবশ্যই কথাগুলো আন্টিকে বলতে পারবো। থাক, লাগবে না বলা, তুই ঘুমা, আমি তোর পা টিপে দিচ্ছি। এই তো চান্দু, লাইনে এসেছো। আমি শুয়ে পড়লাম আর নীরব আমার পা টিপতেছে আর বলতেছে, শালা হারামি, তোর উপর ঠাড়া পড়বো। আমি তার নামে শিশুপুর থানায় বাচ্চা নির্যাতন মামলা করবো। আমার মতো একটা মাসুম পোলার দিয়ে তুই পার্টি পাইতেছস, এই দুঃখের কথা আমি কারে কমো? আমি নীরবের কথাগুলো শুনে চোখ বন্ধ করে বললাম, ঠাডা পড়ার আগে আমি বালিশ দিয়ে আমার মাথা ঢেকে রাখবো। শিশু, পুরা থানা উগান্ডা রাজ্যে সেখানেই তুই যেতে পারবে না। আর তুই শিশু, প্রেম করার সময় শিশুগুলি কই থাকে? এখন কথা কম কইয়া আমার পাটে নইলে লাথি দিমু। হ্যাঁ হ্যাঁ, টিপতেছি। থাক, আর টিপতে হবে না, অনেক টিপসস, এখন ঘুমা। আমার সোনা দোস্ত। যা হালা, দূর হ। পরের দিন সকালবেলা। মা নয়না, আমি একটু বাজারে যাচ্ছি, ঘরের বাজার আনার জন্য। আম্মু, সাবধানে যাবে। নয়নার আম্মু বাজারে গিয়ে সবজি কেনার পর মুদি দোকানে গেল চাল কিনতে। আরে নয়নার আম্মু যে। জি ভাইয়া, চাউল আর তেল নিতে আসছি। আগে যে টাকা পাবো সেগুলো দাও, তারপর চাউল দেব। এই নিন টাকা, এখন আমাকে চাউল আর তেল দিন। এবার ঠিক আছে। নয়নার আম্মু যখন দোকান থেকে জিনিসপত্র নিয়ে বিদায় হবে, তখনই দোকানি বলে উঠল, এই নয়নার আম্মু শোনো, আমি তো টাকা দিয়ে দিছি। আসলে আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। কোনো টাকা পয়সা লাগবে না, উল্টো আমি তোমাকে টাকা দিব। ছি, কি বলছেন এসব? নয়না আপনার মেয়ে বয়সী, মেয়ের মতো, আপনি এই কথা কিভাবে বললেন? মেয়ের মতো মেয়ে তো আর নয়, ওই রকম একটা মেয়েকে ঘরে রেখে দিবে কেন? তার চেয়ে আমাকে দিয়ে দাও। আপনার মতো নোংরা লোকের চেহারা আর দেখতে ইচ্ছে করছে না। এই বলে নয়নার আম্মু দোকান থেকে জিনিসপত্র নিয়ে চলে আসলো। তখন দোকানি বলে উঠল, একটু ভেবে দেখেন, অনেক টাকা দিব বিনিময়। নয়নার আম্মু কোনো কথা না বলে চুপ করে বাড়ি চলে আসে। বাড়ি এসে নয়নাকে বলে, মা, নরেশের দোকান থেকে আর কিছু আনতে যাবি না, অন্য দোকানে যাবি। আচ্ছা আম্মু, তুমি হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও, আমি রান্না বসিয়ে দেই। এই ভাইয়া, দরজা খোলো ভাইয়া। এই ভাইয়া। কেডা? ভাইয়া, আমি মিষ্টি। আমি নীরবের নাক টিপ দিয়ে ধরে রাখলাম। কিছুক্ষণের মধ্যেই চোখে মেলে তাকালো। ওই হয়তো স্যার, একটু শান্তিতে ঘুমাইতে দিবি না নাকি? হারামজাদা, তোর বইন তোরে ডাকে, যা যাইয়ে দরজা খোল, না হলে খাট থেকে লাত্তি দিয়া ফালাই দেবো। ও দাঁড়া, আমি দেখতেছি। নীরব খাট থেকে নেমে দরজা খুলে দেখে মিষ্টি দাঁড়িয়ে আছে। নীরব তখন বলে উঠল, ওই পুচকে, কি বলবি বল। মিষ্টি গাল ফুলে বলে উঠল, ভাইয়া, আমাকে পুচকু বলবে না বলে দিলাম, আর একবার পুচকু বলে হাতে কামড় দিমু। ওরে বাবারে, পুচকু তো দেখে অনেক ডেঞ্জারাস না বাবা, সকালবেলা কামড় খাইতে চাই না। আচ্ছা, এখন কি বলবি তাই বল। আম্মু তোমাদের মুখ ধুয়ে খাবার টেবিলে আসতে বলেছে। আচ্ছা যা, আমি আসতেছি। তুমি একা আসবে না, ওই কিউট ছেলেটাকেও সাথে নিয়ে আসবা। ওই ওই, তুই ছেলেকে বলছিস? ভাইয়া বলবি, ভাইয়া। আমার বইয়ে গেছে ভাইয়া ডাকতে। কত কিউট ছেলে। এটা বলেই মিষ্টি চলে গেল। যাব বাবা, এটা কি হইলো? এই পুচকুর মাথায় আবার কি ভূত গুড়গুড় করতেছে। সাব্বিরকে সাবধানে থাকতে বলতে হবে। নীরব রুমে প্রবেশ করে আমাকে ঘুম থেকে জাগিয়ে ফ্রেশ হতে বললো। আমি আর নীরব ফ্রেশ হয়ে খাবার খাচ্ছি। তখন আমি নীরবের মামাকে বলে উঠলাম, আচ্ছা মামা, আমরা কিন্তু গ্রামটাকে ঘুরে দেখতে বের হব। একা একা গেলে হারিয়ে যাবে, তোমরা তারেকের সাথে গিয়ে ঘুরে আসো। এই তারেকটাকে? তারেক হলো আমার বন্ধুর ছেলে, ও আমাদের সাথেই পড়ে। ও, তাহলে তো ভালোই হয়। আমরা আর কোনো কথা না বলে খাবার খেয়ে আমাদের রুমে চলে আসলাম। কাল থেকে এখনো আম্মুকে ফোন করা হয়নি, একবার ফোন করে কথা বলি। আমি আম্মুকে ফোন দিলাম, কিছুক্ষণ পর রিসিভ করলো। ওই হতচ্ছাড়া, তুই কি একটুও ভালো হবি না নাকি? সেই যে বাড়ি থেকে গিয়েছিস, একটা ফোন যে করা লাগে সেই কথাও কি ভুলে গিয়েছিস?
আর তোর ফোন বন্ধ কেন ছিল? আরে আম্মু এত রাগ করো কেন? আমার লক্ষ্মী আম্মুটা, আমার কিউট আম্মুটা, তোমাকে রাগ করতে দেখলে যে আমার শিশু মন স্ট্রোক করে ভয় পাবে। আর কাল আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, তাই বন্ধ হয়ে গেছে। নীরবেরও ফোন কি বন্ধ হয়ে গিয়েছিল? আম্মু তুমি এখন আমার কথায় প্যাঁচ ধরো না তো। এখন বলো তোমরা কেমন আছো? আমার পিচ্চি বোনটা কেমন আছে? আমি তো ভালোই আছি, কিন্তু তোর বোন ভালো নেই। সারাদিন তোর কথা বলে, ভাইয়া কখন আসবে, কেমন আছে। আচ্ছা বোনটার কাছে ফোন দাও, আমি একটু কথা বলি। আম্মু বোনের কাছে ফোন দিল। তুমি অনেক বোঝা, তোমার সাথে কথাই নেই, যাও। এত দূরে গিয়ে আমাকে ভুলে গেছো। নিশি কান্না করতে করতে বলল। আরে লক্ষ্মী বোন আমার, কাঁদে না। তোর কান্না শুনলে যে আমার বুকটা ফেটে ওঠে এক অজানা ব্যথায়। প্লিজ বোন আমার, কান্না বন্ধ কর। বল আসার সময় তোর জন্য কি নিয়ে আসবো? আমার কিচ্ছু চাই না, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসো, নয়তো আমাকে তোমার কাছে নিয়ে যাও। আচ্ছা বাবা, আমি খুব চালু, তোর কাছে চলে আসবো। এখন যা গিয়ে খাবার খেয়ে নে। আমি জানি তুই এখনো খাবার খাস নাই। আচ্ছা ঠিক, যাচ্ছি। এই নাও, আম্মুর সাথে কথা বলো। বাবা, তুই ঠিক মতন খাওয়া দাওয়া করিস? টাকা লাগলে বলিস। নিজের খেয়াল রাখবি, একা একা কোথাও যাবি না। আচ্ছা ঠিক আছে, তুমিও নিজের খেয়াল রেখো। আর আব্বুকে বইলো আমি ভালো আছি। আচ্ছা এখন রাখি। এই বলে আমি ফোন রেখে দিলাম। হঠাৎ কে যেন বলে উঠলো আসতে পারি। আমি আর নীরব দরজার দিকে তাকিয়ে দেখি আমাদের সমাবেশে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কে তুমি? আমার নাম তারেক। আমাকে আপনার মামা ডেকে পাঠিয়েছেন আপনাদের গ্রামটা ঘুরিয়ে দেখানোর জন্য। আমাদের আপনি নয়, তুমি করেই বলো, আমরা তো সমবয়সী। আচ্ছা ঠিক আছে। আমার নাম নীরব, আর এই হলো আমার বন্ধু সাব্বির। এখন তুমি এখানে এসে বসো, আমরা একটু তৈরি হয়ে নিই। আমি আর নীরব এবং তারেক গ্রামটা ঘোরার জন্য বের হলাম। আমু, আমি একটু নদী থেকে কিছু মাছ ধরে আনি দুপুরে খাওয়ার জন্য। তুমি একটু শুয়ে থাকো। খবরদার, এই দুপুরবেলা বের হতে হবে না, বিকেলে মাছ ধরে আনিস, যা গিয়ে পড়তে বস। আচ্ছা ঠিক আছে, যাব না। তাহলে বাড়ির উঠোনটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করি, তারপরে বসবো। আচ্ছা ঠিক আছে, তাই কর। দোস্ত, গ্রামটা তো অনেক সুন্দর, চারপাশে সবুজ আর সবুজ। আমি কখনো এত গাছপালা দেখি নাই। কি সুন্দর ফসলের মাঠ। এখনো তো কিছুই দেখলি না। আজ আর হাঁটতে পারবো না, চল বাড়ি ফিরে যাই। অনেক গরম পড়ছে আর খুব ক্লান্তও লাগছে। সাব্বির ঠিকই বলছে, আজ আর না, চল বাড়ি ফিরে যাই, একসাথে পুকুরে এসে গোসল করব। তাই চল, আজ অনেকক্ষণ সাঁতার কাটবো। ঠিক বলছিস। আমরা সবাই বাড়ি ফিরে এসে গামছা নিয়ে পুকুর পাড়ে চলে আসলাম। ওরে বাবারে, এত বিচ্ছু বাহিনী! এই কয়টা পিচ্চিকে দেখেই বললি এত বিচ্ছু বাহিনী? একটু পরে দেখিস আরো কতগুলো আসে। এখন কথা কম বলে চালু পানিতে নেমে পড়, না হলে পরে আর পানি থাকবে না। এই বজ্জাতগুলো পানি আর কাদা এক করে ফেলবে। তারেক ঠিক আছে, গোসল করে বাড়ি চলো। আমরা গোসল করে বাড়িতে এসে পড়লাম। তারপর তারেক চলে গেল তার বাড়ি। আমরা বাড়ি এসে জামা কাপড় পরে রেডি হয়ে নিচে আসলাম। খাবার টেবিলে বসে আমি আর নীরব এর মামিকে বললাম, মামি ও মামি, ক্ষুধা লাগছে তো খাবার দাও। হঠাৎ কই থেকে যেন পুস্কো এসে হাজির। আমি থাকতে আম্মুকে কেন ডাকছো? আমি তোমাকে খাবার বেড়ে দিব। ওরে বাবারে, পিচ্চিটা বলে কি? এই পিচ্চি, তুমি আমাকে খাবার বেড়ে দিবে? কি তোমারই খাবারই তো তোমার আম্মুর বেড়ে দিতে হয়। এই আমাকে পিচ্ছি পিচ্ছি বলবে না বলে দিলাম, আমি অনেক বড় হয়ে গেছি। ওই পুষ্কো, এইখানে গিয়ে মামিকে ডেকে নিয়ে যা। আমি পুস্কুর কথা শুনে হেসেই যাচ্ছি। আহ, তোমার হাসিটা তো অনেক সুন্দর, আবার দেখি গালে টোলও পড়ে। এইভাবে হেসো না, আমার কেমন যেন লাগে। এই পিচ্চি এবার থামো, নয়তো হাসতে হাসতে পেট ফেটে যাবে। এইভাবে বলো না, আমার যে কষ্ট হয়। এই তুই এখান থেকে যাবি নাকি থাপ্পড় খাবি? আইসে, তুই এখান থেকে যাবি নাকি থাপ্পড় খাবি? একবার থাপ্পড় দিয়ে দেখো, সোজা তোমার হাতে কামড় দিয়ে ধরে রাখবো, আর ছাড়বই না। কিরে মিষ্টি, তুই এখানে কি করিস? যা গিয়ে গোসল করাই, আমি খাবার দিচ্ছি। দেখো না মামি, নিশ্চয়ই আমাকে কামড় দিতে চায়। কি ব্যাপার মিষ্টি, তোমার ভাইয়া যা বলছে এগুলো কি সত্যি? না আম্মু, ভাইয়া সব মিথ্যে বলছে। ভাইয়া আমাকে খাবার বেড়ে দিতে বলেছিল,
আমি খাবার বেড়ে দেইনি দেখে ভাইয়া এখন এইসব কথা বলে। আমাকে তোমার হাতে মায়ের খাওয়াতে চাই। তুমিই বলো আম্মু, আমি কি খাবার বেড়ে দিতে পারি? বাবা রে বাবা, কি সাংঘাতিক মায়া। হয়েছে, এখন যা গোসল করে আয়। আর নীরব বাবা, প্লেটগুলো আমার দিকে এগিয়ে দাও, আমি খাবার দিচ্ছি। আমি আর নীরব প্লেটগুলো মামির দিকে এগিয়ে দিলাম। মামি আমাদের পুরো খাবার দিল। আমরা খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে গেছি। কখন যে বিকাল হয়ে গেল বলতেই পারে না। কিছুক্ষণ পর তারেক এসে আমাদের ডাকতে লাগলো। ওই বেটা, তোরা উঠবি নাকি পানি আনমু? কে? ও আচ্ছা তুই, বস। আমি চোখে মুখে একটু পানি দিয়ে আসি। আর নীরবকে ডাকলে হবে না, ওর জন্য পানি লাগবে। টেবিলের উপর পানি আছে, সেখান থেকে পানি এসে এটাকে জাগা। এটা বলেই আমি ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে এসে দেখি নীরব বসে আছে। দোস্ত দেখ, তারেক আমরা কি করলো, বিকেলবেলা আমার গোসল করিয়ে দিছে। আমি ওরে কইছি তোরে গোসল করে দেওয়ার জন্য। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। নীরব ফ্রেশ হতে চলে গেল। তারেক বল। আমাদের এখানে ছোট্ট একটা নদী আছে, চল মাছ ধরতে যাই, অনেক মজা হবে। চল চল। আগে নীরব এসে নিক, তারপর যাই। নীরব ফ্রেশ হয়ে এসে পড়ল। নীরব চল মাছ ধরতে নদীতে যাই। বসি বাবু কই? আমি আছি কি করতে, আমার কাছে ওইসব কিছুই আছে। আচ্ছা চল তাহলে। আমি আর তারেক নীরব এর সাথে মাছ ধরতে বের হলাম। আম্মু, এখন তো বিকেল হয়ে গেছে, এবার নদীতে গিয়ে মাছ ধরে আনি। আচ্ছা যা, তাহলে কিন্তু সাবধানে থাকবি, আর সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি চলে আসবি। আচ্ছা ঠিক আছে আম্মু। নয়না মাছ ধরার টব বানিয়ে বড়শি নিয়ে নদীতে চলল মাছ ধরতে। কি ব্যাপার তারেক, তুমি আমাদের কোথায় নিয়ে আসলে? এখানে তো দেখছি ধান ক্ষেত। আমরা কি ধান খেতে বড়শি দিয়ে মাছ ধরবো? কিন্তু তুমি তো বলছিলে ছোট নদীতে গিয়ে মাছ ধরবো। আরে ভাই থাম, এবার একটু থাম, আমাকে আগে কিছু বলতে দে। এই ধান ক্ষেতের পাশে দেখ, ছোট্ট করে একটা মাটির স্তূপ বানিয়ে দেওয়া হয়েছে। এই মাটির স্তূপ দিয়ে হেঁটে আমরা এই জমি পার করে কিছু দূর হাঁটার পরেই নদী চলে আসবে। এখন বেশি কথা না বলে হাঁটা শুরু কর। না বাবা না, আমি এই মাটির স্তূপ পেরে যেতে পারবো না। যদি একবার পিছলে পড়ে যাই তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, সোজা কাদা পানিতে গিয়ে পড়বো। আরে বেটা, এত ভয় পাওয়ার কিছু নেই। এত দূর এসেছি যখন, মাছ ধরেই তারপর বাড়ি যাব। এখন কথা কম বলে চালু করে হাঁটা শুরু কর। আমি মনে মনে আল্লাহর নাম নিতে নিতে জমির ওপাশে চলে আসলাম। দেখলি তো কিছুই হলো না। ওই যে দেখ নদী, এবার চালু, চল। আমি আর নীরব তারেকের পিছনে পিছনে নদীর ধারে এসে পড়লাম। দোস্ত, ওই মেয়েটা কে রে? আমার কাছে মনে হচ্ছে ওটা মেয়ে না, বরং একটা ডানা কাটা পড়ি। আর ভাই তুই এসব কি বলছিস? সত্যি ভাই, মেয়েটার দিকে যখনই তাকাচ্ছি তখন আমার মনের হার্টবিট বেড়ে যাচ্ছে। হো বুঝছি, লাভ এট ফার্স্ট সাইট ব্যাপার না, এইরকম হয় আর কি। তুই সত্যি সত্যি মেয়েটাকে বিয়ে করবি? তাহলে আমি ওর সাথে তোর সেটিংস করে দিতে পারি। ভাই আমি রাজি। কি রাজি? হ্যাঁ, তোর বাপ যদি জানতে পারে তুই গ্রামে এসে একটা মেয়েকে পছন্দ করেছিস আর সে মেয়েটাকে বিয়ে করতে চাস, তাহলে সোজা তোকে নয় আমাকে গুলি করে মারবে। তোর চুপ থাকতো তুই। আমি এক্ষুনি আব্বুকে ফোন দিচ্ছি, দাঁড়া দেখি আব্বু কি বলে। আমি আব্বুকে ফোন দিলাম, কিছুক্ষণের মধ্যেই ফোন রিসিভ করলো। আমি ফোনটা লাউড স্পিকারে দিয়ে আব্বুর সাথে কথা বলছি। কেমন আছিস বাবা? তোর কোনো সমস্যা হচ্ছে না তো? আব্বু আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি, কিন্তু তোকে ছাড়া একদম ভালো লাগে না। আচ্ছা আব্বু, আমি যদি একটা মেয়েকে ভালোবাসি, তুমি তার সাথে আমার বিয়ে দেবে? দেখ বাবা, বিয়ে তুই করবি, আমি তো আর করব না। তুই যে মেয়েটাকে তোর যোগ্য মনে হবে সেই মেয়েটাকে বিয়ে কর, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, মেয়েটা যদি গরিব হয় তখনও কি তুমি সেই মেয়েটার সাথে আমার বিয়ে দেবে? মেয়েটা গরিব হয়েছে তো কি হয়েছে, আল্লাহর রহমতে তোর বাপের কোনো কিছুর কমতি নেই। আমি শুধু তোর খুশি দেখতে চাই, আর কিছু না, বুঝলি? আমার ছেলে খুশি তো আমিও খুশি। আচ্ছা আব্বু, এখন রাখি, পরে কথা হবে। আরে বাবা শোন শোন, যা, ফোনটা কেটে দিল। কিন্তু ছেলেটা হঠাৎ এইসব প্রশ্ন করলো কেন? কিরে, শুনলে তো আমার আব্বু কি বললো? হ্যাঁ শুনছি। দোস্ত দোস্ত প্লিজ তুই মেয়েটার সাথে সেটিং করে দে। আচ্ছা তাহলে মেয়েটার সম্পর্কে তোকে কিছু বলি, শোন আগে। মেয়েটার নাম হলো নয়না, এবার এটার প্রথম ইয়ারে পড়ে।
মেয়েটা অনেক গরিব। এমনও দিন যায় যে ওদের না খেয়ে কাটিয়ে দিতে হয়। নয়নের কোনো বাবা নেই, আর কোনো ভাইও নেই, আছে শুধু তার মা। নয়নের আম্মু লোকের বাড়ি কাজ করে সংসার চালান, আর নয়নাকে পড়াশোনা করান। ও হুম, কিন্তু মেয়েটা অনেক ভালো, সবার সাথে সাথেই হাসি খুশিভাবে কথা বলে। এবার চল মাছ ধরি, আয় আমার সাথে। আমি আর নীরব তারেকের পিছনে পিছনে গেলাম। নয়না, কয়টা মাছ ধরলি রে? এই তো ভাইয়া, এখন এসে বসলাম। তুমিও মাছ ধরবে? আমি একা ধরবো না, এই যে আমার সাথে আমার দুই বন্ধু আজ ও মাছ ধরবে। এরা হলো রফিক চাচার ভাগ্নে, শহর থেকে গ্রামে বেড়াতে এসেছে। নয়না একবার আমাদের দিকে তাকিয়ে চুপ করে মাছ ধরায় মন দিল। আমরাও মাছ ধরায় মন দিলাম, কিন্তু আমার মন তো শুধু নয়না নয়না করছে। আমি বারবার আর চোখে নয়নার দিকে তাকাচ্ছি, নয়নাও আমার দিকে একবার তাকালো। ফলে যা হওয়ার তাই হলো। আমি লজ্জা পেলাম, মনে হয় নয়নাও কিছুটা লজ্জা পেয়েছে। দোস্ত দেখ, আমার বসিরে সুতোটা নড়ছে। নড়ছি তো বসে আছিস কেন, টান দে। নীরব টান দেওয়ার সাথে সাথে বড়শিতে করে একটা সোনালী কালারের মাঝারি সাইজের ট্যাংরা মাছ উঠে আসলো। নীরব, আমি মাছ ধরতে পারবো না, আমার ভয় করে যদি হাতে কাটা ফুটিয়ে দেয়। নীরবের কথা শুনে নয়না হেসে দিল। আচ্ছা, আমি মাছটা ছাড়িয়ে এই পাত্রে রাখলাম। তারেক মাছ ছাড়িয়ে আবার চোখ গেঁথে দিল বসিতে। মাছ ধরতে ধরতে সন্ধ্যা হয়ে আসলো। অনেক মাছ ধরা হয়েছে, এবার চল বাড়ি যাই। হ্যাঁ চলো বাড়ি যাই। তারেক ভাইয়া, আমাকে একটু এগিয়ে দেবা? সন্ধ্যা হয়ে গেছে, একা যাব, তাই একটু ভয় করবে। আচ্ছা, আয় আমাদের সাথে। আমরা চারজন হাঁটতে হাঁটতে আবার সেই ধান খেতে এসে পড়লাম। সবাই ধান চাষের জমি পার করতেছে, আর আমি মাঝপথে গিয়েই পিছলে পানিতে পড়ে গেলাম। আর আমার পড়ে যাওয়া দেখেই মেয়েটা ফিক করে হেসে দিল। কই একটু পড়ে গেলাম, এসে হাত ধরে উঠবে তা না করে উল্টো পেতনির মতো হাসা হচ্ছে। কি? আমি পেতনি? শুধু কি পেতনি, উগান্ডা রাজ্যের ইয়া বড় কালা পেতনি তুমি। আমি পেতনি হলে আপনি হলে সেই রাজ্যের ভূত। এই, তোরা ঝগড়া না গায়। আমি তো কাদায় পুরো মাখামাখি। আমি সেই অবস্থায় ওদের সাথে হাঁটা শুরু করলাম। তোরা যা, আমি নয়নাকে ওদের বাড়ি দিয়ে তারপর আসতেছি। আর এই মাছগুলো নিয়ে যা, ভেজে রাখতে বল, এসে খাবো। আমি আর নীরব বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। নয়না, তোমাকে একটা কথা বলতে চাই, কিভাবে যে বলি। কি কথা ভাইয়া? আসলে নয়না আমার বন্ধু তোকে অনেক পছন্দ করে, তোকে প্রথম থেকে ভালোবেসে ফেলেছে। কি বলো এইসব? হুম, আমি ঠিকই বলছি। তোমার কোন বন্ধু আমাকে ভালোবাসে? ওই যে ধান খেতে পড়ে গেল যে ছেলেটা, সেই ছেলেটাই তোকে ভালোবাসে। আসলে ছেলেটাকে দেখে আমারও অনেক ভালো লাগছে, তবে আমি বামুন হয়ে চাঁদে হাত বাড়াতে চাই না। তুমি হয়তো বুঝতে পারছো আমি কি বলছি। তারেক আজ কিছু বলল না। সে নয়নাকে তার বাড়ি পৌঁছে দিয়ে চলে আসলো নীরবদের কাছে। দোস্ত, কিরে মাছ ভাজা হলো? মামি এখন মাছ ভাজতেছে, এখন এইখানে আয়। তারেক নীরবের কাছে যেতে যেতে বলল, সাব্বির কোথায় রে? বাড়ির লোকের সাথে কথা বলতেছে আর সাথে কি হাঁটাহাঁটি করতেছে। ও, কিরে তারেক, তুই কখন এলি? আর মেয়েটাকে ঠিকভাবে বাড়িতে দিয়ে এসেছিস তো? হুম, নয়নাকে পৌঁছে দিয়েই এখানে এসেছি। নয়নাকে তোর ব্যাপারে বললাম। কি কি বললি আমার ব্যাপারে? আমি বলেছি তুই তাকে ভালোবেসে ফেলেছিস। তো নয়না কি বললো? নয়না বলেছে সে বামুন হয়ে চাঁদে হাত দিতে চায় না। এর আগামাতা কিছুই বুঝলাম না, বুঝিয়ে বল। এর মানে হলো সে গরিব হয়ে কোনো বড় লোকের ছেলের দিকে ভালোবাসার হাত বাড়াতে চায় না। ও, সমস্যা নাই, নয়না যখন ঠিক করছে তার মন আমাকে দেবে না, তাই এখন আমি নয়নার মন ডাকাতি করার মিশনে নামবো। আর আমার মিশনের সাথে হবি তোরা দুজন। আমি এই গ্রাম থেকে গেলে একা যাব না, সাথে যাবে নয়না সুন্দরী। তোরা দুইটা যাবি আর আমি এখানে বসে বসে ললিপপ খামো? আরে আমার এই গুলুমুলু বন্ধুটাকে আমি কি একা রেখে যেতে পারি? তুই তো আমার সাথেই যাবি। হ্যাঁ, এবার ঠিক আছে। আর আমি তো গ্রামের ক্ষেত, এই জন্য তোদের সাথে শহরে আমি নিবি নাই। শালা উষ্টা দিয়ে দাঁত ফলাই দেবো। তুইও আমার সাথে যেতে চাইলে অবশ্যই নেমু। হো দোস্ত, আমিও যাবো। কে কোথায় যাবে? আমাকে বলো, আমাকে বলো, আমিও যাব। এই পুষ্কো, তুই কোথাও যাবি রে? ভাইয়া আরেকবার পুচকু বলে আমি কিন্তু আব্বুকে বলে দিব আমার গালে কিস করছো। যা বল। সাথে এটাও বলবো তুমি জোর করিয়ে আমার ঠোঁটে কিস করছো, পাক্কা 2 মিনিট। কে আমারে মাইরে ফেল, থাকবো না আর এইখানে। থাম বোন থাম, আর বলিস না।
আমার শিশু মন স্টোর করব। স্টক করলে তোমার কি? আমাকে আর একবার শুধু পুচকু বলে দেখো, আমি সত্যি সত্যি আব্বুকে বলে দিব। এই যে সুন্দরী, শোনো না। ইস, এইভাবে বলো না গো, আমার শরম করে। এবার মিষ্টির কথা শুনে আমরা সবাই হেসে দিলাম। আমার কথা শুনে হাসা হচ্ছে? সব কইটার নামে আব্বুর কাছে নালিশ করবো, শুধু এই কিউট ছেলেটা বাদে। কেন আমার নামে নালিশ দিবে না কেন? এমনি দিব না, তুমিও কিউট আর আমিও কিউট, তাই তোমার নামে নালিশ দিব না। পিচ্চিটা বলে কি? কে বলেছে তুই বিউটি? তুই তো পেতনি রানী। আরে বাবা থাম থাম, তুই কান্না করতেছিস কে? তুমি আমাকে পেতনি বললে কেন? আরে আমার ডানা কাটা পরি, তুমি অনেক সুন্দর। তাই? যা, শরম করি আমার। এখন বলতে এসেছিস সেটা বল। তোমাদের মাছ ভাজা হয়ে গেছে, নিচে সবাইকে খেতে রাখছে। বাপরে বাবা, মেয়েটা কি পাকা। শুধু কি পাকা, সাথে খুবই সাংঘাতিক। তারেক, তোমার বাড়ি যাওয়ার দরকার নেই। যতদিন আমরা গ্রামে থাকবো ততদিন তুমি আমাদের সাথেই থাকবে। আচ্ছা ঠিক আছে। চল খাবার খেয়ে এসে শুয়ে পড়ি। আমরা রাতের খাবার খেয়ে এসে গল্প করতে করতে হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। ইস, ছেলেটা সত্যি অনেক কিউট। বারবার শুধু ছেলেটার কথা মনে পড়ছে কেন? আচ্ছা, ছেলেটা কি সত্যিই আমাকে ভালোবাসে, নাকি আমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিবে? তারা বড় লোক আর আমরা হইলাম নিম্নবিত্ত মানুষ। এই সমাজে আমাদের কোনো মূল্য নেই। নয়না, এত কি ভাবতেছিস? খাবার খেয়ে পড়তে বস, যা। বেশিক্ষণ পড়বি না, তাড়াতাড়ি শুয়ে পড়বি, নয়তো শরীর খারাপ হবে। জি আম্মু। নয়নার আম্মু খাবার খেয়ে ক্ষমতা চলে গেল। আর নয়না খাবার খেয়ে সব কিছু গুছিয়ে কিছুক্ষণ পড়াশোনা করে সেও হারিয়ে গেল ঘুমের আছে। পরের দিন সকালবেলা আমি ঘুমিয়ে আসি, হঠাৎ মনে হলো আমার উপর বৃষ্টি পড়ছে। আমি চোখ মেলে তাকিয়ে দেখি নীরবের হাতে পানির গ্লাস। আমি চোখ ডলে আবার শুয়ে পড়লাম, কারণ নীরব আমাকে ঘুম থেকে জাগাবে বিশ্বাস হয় না। ওই হালাত নিজেই ঘুম থেকে উঠে দেরি কইরা আমারে কি উঠাইবো। ওমাগো, আমি মাজা ডলতে ডলতে ঘুম থেকে উঠে বসে পড়লাম। নীরবের দিকে তাকিয়ে দেখে হাসতেছে। হারামজাদা, চিমটি দিলি কে? তোরে পানি ছিটে দিছি, তাও ঘুম থেকে উঠোস নাই, তাই চিমটে দিছি। তুই তো কখনো এত সকালে উঠোস না, আজ ব্যাপার কি? হ্যাঁ, যে এত সকালে উঠে আবার আমারও ঘুম থেকে উঠাইলি। তো নয়না সকালবেলা কলেজে যাবে, আর তুই যদি এখানে ঘুমিয়ে থাকোস তাহলে নয়নার মন ডাকাতি করবি কেমনে? তুই কেমনে জানোস নয়না কলেজে যাবে? তারেক বলছে এখনই চালু রেডি হয়ে আয়, আমরা বের হব। আয় ভাই বুকি আয়, তোর একটা পপ্পি দেই। যা হালা, দূর হ। নয়না সকালবেলা রেডি হয়ে খাবার খেয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়। আর আজও ওই রাকিব তার দলবল নয়নাকে বিরক্ত করে শুরু করে। আশেপাশের অনেক মানুষ দেখলেও তারা কিছু বলে না, কারণ সবাই রাকিবকে ভয় পায়। প্লিজ আমাকে যেতে দিন। যাবে যখন যা, তার আগে আমাকে একটা পাপ্পি দিয়ে যা। পাপ্পিটা এখানে দিতে হবে। রাকিব তার ছোট দেখিয়ে বলল, প্লিজ আমাকে ছেড়ে দিন। এখনও তো তোকে টাচও করলাম না, আর তুই চারার কথা বলছিস? আর যে শালা আসবে তোর আর আমার মাঝখানে, সেটাকেই পুঁতে রেখে দেবো। ওই দিন শালা পুলিশের জন্য বেঁচে গিয়েছিলি, আজ পুলিশ আসলে কাজ হবে না, কারণ ওদের পকেটে আমি গরম করে দিয়েছি। প্লিজ ভাইয়া, আমাকে ছেড়ে দিন। আমি আপনার বোনের মতো। বউয়ের মতো কেন না, ছেড়ে দিব। আর বিরক্ত করব না, শুধু আজকের রাতটা আমার সাথে কাটা, তাহলে ছেড়ে দেবো। তোর এই রসালো টুটের রস আমি পান করতে চাই রে নয়না। যখনই তোর দিকে তাকায় তখনই মনে হয় 440 ভোল্টের কারেন্ট আমার শরীরে প্রবেশ করে। আজ তোকে দিয়েই আমার এই কারেন্ট কামাতে চাই। ভাইয়া, আমি হাত জোর করে বলছি, আমাকে ছেড়ে দিন। দরকার হলে আমি আপনার পায়েও ধরছি। আমি নীরব আর তারেক নয়নার জন্য কলেজের সামনে অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি, কিন্তু নয়নার আসার কোনো নাম গন্ধও নাই। শেষে আমি ঠিক করলাম একটু সামনে গিয়ে দেখি। যেই ভাবা সেই কাজ। আর আমার সাথে সাথে নীরব ও তারেক আসলো, কিন্তু সামনে এসে যে এইসব দেখতে হবে কখনো ভাবি নাই। মাঝ রাস্তায় নয়না অসহায়ের মতো কান্না করছে, আর কিছু ছেলে নয়নাকে ঘিরে রেখেছে। কেউ কিছু বলছে না, যে যার কাজ করছে। এইসব দেখে কেন জানি খুব রাগ হলো।
কিন্তু রাগটাকে যথেষ্ট আটকে রাখার চেষ্টা করছি। সেটা নীরব হয়তো বুঝতে পারছে, তাই সে আমার একটা হাত চেপে ধরে বসলো। মাথা ঠান্ডা রাখ দোস্ত। আমি নীরবের কোনো কথার উত্তর না দিয়ে নয়নার দিকে তাকিয়েছি। তারেক হঠাৎ বলে উঠলো, এরা হলো গ্রামের বখাটের ছেলে, এদের টাকা আর ক্ষমতা আছে বলে এরা যা খুশি করে বেড়ায়, কিন্তু এদের বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পায় না। যে ছেলেটা কথা বলছে ওর নাম হলো রাকিব, আর ওই হলো এই ছেলেগুলোর লিডার। নয়না হয়তো আমাদের খেয়াল করছে। নয়না দূর থেকে তারেকের দিকে কিছুটা আশা নিয়ে তাকিয়েছিল যে তারেক ভাইয়া হয়তো তাকে সাহায্য করতে যাবে, কিন্তু নয়নার আশা গেল নিরাশা হয়ে। তারেক সেও তার জায়গা মতো দাঁড়িয়ে তামাশা দেখছে, সাহস করে আগে বাড়তে পারছে না। কি হলো নানা ডার্লিং, তুমি এদিকে কার দিকে তাকিয়ে আছো? আমিও একটু দেখি। রাকিব আমাদের দিকে তাকিয়ে আবার নয়নার দিকে ফিরে নয়নাকে বলল, তুমি ওই ছেলেগুলোর দিকে সাহায্যের জন্য তাকিয়ে আছো, তাতে কোনো লাভ হবে না। আজ তোমাকে এমনি ছাড়বো না। এবার রাকিব নয়নাকে জোর করে কিস করতে নিলে নয়না কষে রাকিবকে ঠাস করে একটা চর মারে। আশেপাশের কিছু মানুষ রাকিবের দিকে তাকিয়েছিল। রাকিব ইশারা করতে লোকগুলো চলে গেল। তোর অনেক তেজ, তোকে রাতে নয় দিনই তোর শরীর তেজ মেটাবো। এই বলে নয়না এক হাত ধরে কোথায় যেন টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আমি নীরবের হাত থেকে আমার হাত ছুটিয়ে নিয়ে নয়নার কাছে গিয়ে নয়নার অন্য হাত ধরে আমি বললাম, আরে নয়না জানো, আমি সেই কখন থেকে তোমার জন্য কলেজের মাঠে দাঁড়িয়ে আছি। তুমি কখন আসবে আর আমি কখন তোমার সাথে একটু প্রেম করব, আর তুমি এখানে দাঁড়িয়ে আছো। চলো এখন আমরা প্রেম করব, চলো চলো চলো। নয়না আমার কথা শুনে একবার রাকিবের দিকে তাকিয়ে যে হাত দিয়ে রাকিব নয়নার অন্য হাত ধরে রেখেছে সে হাতের দিকে তাকালো। ও বুঝেছি, এই ভাইয়াটা তোমার হাত না চাইলে তো তুমি আমার সাথে প্রেম করতে যেতে পারবে না, তাই তো? আচ্ছা কোনো ব্যাপার না। আমি এবার রাকিবকে বললাম, এক্সকিউজ মি ব্রো, হাতটা প্লিজ ছাড়বেন, আমরা একটু ঘুরতে যাব। ওই বেটা কে রে তুই? আর তোর সাহস কি করে হলো আমার কাজে বাধা দেওয়ার? বাদে বলে এখান থেকে চলে যা, নয়তো মেরে ফুটতে দেবো। তোকে আমি হাত ছাড়তে বলছি, হাত ছাড়। এবার কিছুটা ধমকের সাথে রাকিবকে বললাম, তোর এত বড় সাহস, তুই আমার সাথে তুই তুকারি করে কথা বলিস আর আমাকে ধমক দেস? তোকে তো আমি। এটা বলে রাকিব আমাকে যখনই থাপ্পড় দিতে যাবে তখনই আমি আমার বাম হাত দিয়ে রাকিবের হাতটা ধরে রাকিবকে আমার ডান হাত দিয়ে একটা কষে থাপ্পড় দেই। বুঝছি তোদের মায়ের খাওয়ার চুলকানে উঠছে। প্রথমে ভালোভাবে বললাম, শুনলি না, আসলে লাত কা ভূত বাত মে নেই সুনতে, উनको লাত মারকে হি সুনানা পড়তা হ্যায়। রাকিবকে থাপ্পড় দেওয়ার ফলে বাকিগুলো আমাকে মারতে আসলো। আমি আর কি করব, এদের যেহেতু মায়ের খাওয়ার চুলকানে উঠছে তাই নিজের যত রাগ ছিল সব এদের উপর দিয়ে ঢালছি। সবগুলো অবস্থা না যায় হঠাৎ কোথা থেকে যেন একদল পুলিশ এসে আমাকে হাত করা পড়ালো। অফিসার, আপনি আমার হাতে কেন হাত করা পড়লেন? আমি তো কিছু করি নাই। এই ছেলেগুলো একটা মেয়েকে বিরক্ত করছিল, তাদের হাত করা পড়ান। চুপ কর শালা, বেশি কথা বললে হাজতে নিয়ে 40 ডিগ্রি থেরাপি দেব। মাঝ রাস্তায় মারামারি করে বলছিস কিছু করিনি? দেখেন না স্যার, আমাদের মেয়ের কি অবস্থা করেছে। তোমরা এখন বাড়ি যাও, আমি এই ছেলের ব্যবস্থা করছি। পুলিশগুলো আমাকে নিয়ে গাড়িতে উঠালো। তারেক চল আমরা বাড়ি চলে যাই। কি বলছিস? সাব্বিরকে পুলিশ নিয়ে গেল আর তুই বলছিস বাড়ি যেতে? ধর তুই চিন্তা করিস না, ওরা আবার নিজেই ওকে জামাই আদর করে বাড়ি নিয়ে যাবে। ভাবি আপনি বাড়ি চলে যান, চিন্তা করেন না, হারামিটার কিছুই করতে পারবে না পুলিশ। নয়না নীরবের মুখ থেকে ভাবি ডাক শুনে লজ্জায় একটু অবাক হয়েছে। নয়নাও বাড়ি চলে গেল। আমি পুলিশের গাড়িতে বসে পকেট থেকে ফোন বের করে আব্বুকে ফোন দিলাম। বাবা বলো। আব্বু, আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কোন থানার পুলিশ? পলাশতলী থানার। মাথা ঠান্ডা রাখো, আবার পুলিশের গায়ে হাত তুলিস না। বাচ্চা ভেবে ওদের মাফ করে দিস। আমি কথা বলছিলাম হঠাৎ একজন পুলিশ আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। এই তুই কার সাথে কথা বলছিস? বাহ, ফোনটা তো অনেক সুন্দর, এটা আমি রেখে দিলাম। এই বলে পুলিশটা আমার ফোন তার পকেটে ঢুকিয়ে নিল। আমি থানায় এসে হাজতে চুপ করে বসে আছি, কোনো কথা বলছি না। আর অফিসার একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে, আমি কোনো উত্তর দিচ্ছি না দেখে শেষে বিরক্ত হয়ে চলে গেল। আর যাওয়ার আগে বলে গেল, তুই কিভাবে এখান থেকে ছাড়া পাস সেটা আমি দেখে নেব। থানায় পিনপিন নীরবতা। হঠাৎ থানার বাইরে কিছু গাড়ি আসার হর্নের শব্দ হলো, আর কি যেন বাইরে থেকে হাঁপাতে হাঁপাতে থানার ভেতরে প্রবেশ করেই থানার অফিসারের গালে ঠাস ঠাস পরপর 4টা থাপ্পড় মেরে দিল। এমপি স্যার, আপনি এখানে? আর আমাকে মারলেন কেন? আমি কি করেছি? তুই কোন ছেলেকে থানায় নিয়ে এসেছিস জানিস? সেই ছেলে হলো পুরো দেশের বিখ্যাত শিল্পপতি সাগর খানের একমাত্র ছেলে।
ছেলেটা যদি চাইতো তাহলে তোকে রাস্তার মধ্যেই শ্যুট করে মেরে ফেলতে পারতো, কারণ ছেলেটির কাছে লাইসেন্স সহ বন্দুক আছে, আর সাথে আছে পুরো দেশের মন্ত্রীদের পাওয়ার। তাদের এক কথায় মন্ত্রীরা উঠে আর বসে। একজন বড় ব্যবসায়ী চাইলে বড় দেশটাকে নড়িয়ে দিতে পারে, যেটা তোর মতো গাধার মাথায় আসবে না। গাধার বাচ্চা, এখনই চালু করে চাবি দে। এমপি চাবি নিয়েই আমার কাছে চলে আসলো। স্যার, আপনি বেরিয়ে আসুন প্লিজ। আমি নিজে ওই অফিসারের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। আমি মাথা নিচু করে বসেছিলাম, তখন উপরে বলা কথাগুলো আমার কানে আসলো। আর আমি মাথা তুলে দেখি একটা লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। তখন আমি তাকে বললাম, কিন্তু আপনি কে? স্যার, আমার নাম নিজাম উদ্দিন সরকার। আমি এই পলাশপুর জেলার এমপি। ও, কিন্তু আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন? যে আমাকে এখানে এনেছে আমি তার কাছ থেকে ক্ষমার কথাটা শুনতে চাই, নয়তো। স্যার থাক, আর বলা লাগবে না। আমি এখনই অফিসারটিকে পাঠাচ্ছি। এই বলে এমপি আমার কাছ থেকে চলে গেল। আর আমার কাছে আসলো ওই বেটা পেট মোটা অফিসার। স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন, প্লিজ। আমি আর এরকম ভুল কখনো করব না। দরকার হলে আমি আপনার পায়ে পড়ছি, প্লিজ স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন। তোকে আমি ক্ষমা করব যদি তুই আমার একটা কাজ করে দিস তো। স্যার, আপনি যে কাজ বলবেন আমি সেই কাজ করতে রাজি। আপনি একবার শুধু বলেন আমি কি কাজ করব। বেশি কিছু না, সকালে যে ছেলেগুলো আমি পেরিয়েছি ওই ছেলেগুলোকে আমি থানার লগাবে দেখতে চাই। 2-1 বছরের জন্য মেয়েদের বিরক্ত করার মামলায় থানায় রাখবি। জি স্যার, আমি বুঝতে পারছি। আমি লকআপ থেকে বের হয়ে যখন থানার বাইরে আসতেছি তখন পিছন থেকে একজন বলে উঠলো, স্যার আপনার ফোনটা নিয়েছেন। আমি পিছনে তাকিয়ে দেখি ওই পুলিশটা যে আমার ফোন রেখে দিয়েছিল। পুলিশটা আমার কাছে ফোন দিয়ে আর ক্ষমা চেয়ে চলে গেল। স্যার, আপনাকে আমি বাড়ি পৌঁছে দিচ্ছি, আপনি আমার গাড়িতে বসেন। আর আপনার যদি আমার সাথে বসতে অসুবিধা হয় তাহলে আমার গাড়িটি নিয়ে আপনি নিয়ে যান, প্লিজ স্যার। না থাক, আমার কোনো গাড়ি লাগবে না, আমি এমনি যেতে পারবো। প্লিজ স্যার, আপনি গাড়িতে উঠুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন তাহলে চলুন। কিরে নীরব, তোর সেই বন্ধুটা কই? তাকে যে দেখছি না। মামা সাবরি একটু একা একা গ্রামটা ঘুরে দেখছে আর আমি বাড়ি চলে আসছি। ছেলেটাকে একা ছেড়ে তোর ঠিক হয়নি। যদি হারিয়ে যায়? আমি হারিয়ে যেতে পারি কিন্তু আমার বন্ধু হারাবে না, ও ঠিকই চলে আসবে। এটা বলে নীরব রুমে চলে আসলো। হঠাৎ কোথা থেকে যেন মিষ্টি এসে নীরবকে বলা শুরু করলো, তুমি কিন্তু এটা ঠিক করলে না। তোমাকে আমি গুলি করে মারবো। ওই পুষ্কো, তোর আবার কি? তুমি আমার জানটাকে একা রেখে আসলে কেন? আমার জানটা যদি কিছু হয়ে যায় তবে কি হবে? আমি কিন্তু তোমার নামে শিশুপুর থানায় গিয়ে মামলা করুম। এই পুষ্কো, তোর জানটা আবার কে? কেন, ওই যে তোমার ওই কিউট বন্ধুটা। মিষ্টি একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, আল্লাহ, উঠাই নাও, নয়তো মই দাও আমি উঠে পড়ি। এই পুষ্কো বলে কি? এখনো দুধের দাঁত ঠিক মতো পড়ে না, এ নাকি প্রেমের চিন্তা নিয়ে মাথায় ঘোরে। তুমি আমাকে শুধু পুচকু বলো কেন? আমি অনেক বড় হয়ে গেছি। আর কি বললে, আমার দাঁত পড়ে নাই? এই দেখো আমার দাঁত পড়ি আবার নতুন দাঁত হয়েছে। কামড় দিমু তোমাকে, দিমু কামড়। বাবা রে বাবা, মায়ের দেখি কি রাগ। বোন আমার থাক, তোর আর কামড় দিতে হইব না, তোর জান ঠিকভাবেই বাড়ি চলে আসবে। এবার তুই যা, আমার একটু ঘুমাইতে দে। মিষ্টি চলে গেল আর নীরব বিছানায় শুয়ে চলে গেল ঘুমের রাজ্যে। নয়না বাড়িতে এসে চুপ করে তার রুমে বসে আছে। নয়নার এখন কোনো কিছুতেই যেন মন নেই। ধুর, ছেলেটা এখনো কেন আসছে না? শুধু আজ আমার জন্য ছেলেটাকে পুলিশে ধরে নিয়ে গেল। আমি শুনেছি পুলিশ ধরে নিয়ে গেলে নাকি অনেক মারে। ওকেও কি অনেক মারতেছে? নয়না সমস্ত চিন্তা বাদ দিয়ে বাড়ির কাজ করা শুরু করলো। কিন্তু যে কাজটাই করতে যাবে সেই কাজের মাঝেই শুধু ছেলেটার কথা মনে আসে। না, আজকে বিকেলে তারিক ভাইয়ের সাথে দেখা করে ছেলেটার বিষয়ে জেনে নিব কেমন আছে। ছেলেটা কি সত্যিই আমাকে ভালোবাসে? এমপি সাহেব আমাকে নীরবের মামার বাড়িতে নামিয়ে দিয়ে আবার চলে গেলেন। আমি বাড়িতে প্রবেশ করার সাথে সাথে আমার সামনে পুচকো এসে হাজির। রে পুচকো, তুই এভাবে আমার পদ আটকে দাঁড়ালি কেন? ওরে বাবা, তাই নাকি? তা কি প্রমাণ দিবে? তুমি মাথা নিচু করো, আমি প্রমাণ দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। বলে যে মাথাটা নিচু করলাম আর অমনি মিষ্টি গালের সাথে টুকুস করে একটা পাপ্পি দিয়ে চলে গেল।
এটা কি হলো? আমি কপালের এক পাশের ভ্রু কিছুটা নাচিয়ে মিষ্টিকে জিজ্ঞেস করলাম, কি আর হবে, তোমাকে আমি প্রমাণ দিয়েছি আমি বড় হয়ে গেছি। তোমার আরো প্রমাণ লাগলে আমাকে বলিও, তোমাকে আরো দিচ্ছি। এগুলো শুধু তোমার জন্য। ওরে বাবারে, বলে কি এই পুস্কো! না থাক, আমার লাগবে না। এখন কেন আমার পথ আটকে দাঁড়িয়েছো সেটা বলো। তুমি একা একা ঘোরো কেন? তুমি যদি হারিয়ে যাও, জানো তোমার জন্য আমার কত চিন্তা হয়। আরে বোন, আর কিছু বলিস না, আমার শিশু মনে স্ট্রোক করবে তো। না না না, আমি কিছু বলবো না। তুমি স্টক করলে আমার কি হবে? এই পুচকো, তোমার নীরব ভাইয়া কোথায়? ওচকু বললে কেন? যাও, বলবো না। মিষ্টি সোনা, তোমার নীরব ভাইয়া কোথায়? ইস, কি যে বলো না তুমি, আমার বুঝি লজ্জা করি না? ভাইয়া তো রুমে আছে শুয়ে। আমি মিষ্টির কাছ থেকে রুমে চলে এসে দেখি নীরব মাসুম একটা বাচ্চার মতো চিটপটাং শুয়ে আছে। নীরব আরামেই ঘুমিয়ে আছে দেখে আমার হাতে একটু চুলকানি শুরু হলো। মনে মনে একটা শয়তানি হাসি দিয়ে আমি নীরবের নাক আমার হাতে দুইটা আঙুল দিয়ে চেপে ধরলাম। ফলে নীরব নিঃশ্বাস নিতে না পেরে চোখ মেলে তাকিয়ে দেখলো আমি ওর নাক ধরে রাখছি। আরাম চাঁদা একটু শান্তিতে ঘুমাইতেও দিবি না? হারামজাদি, আমি জেলে বসে মশার কামড় খাচ্ছিলাম আর তুমি পড়ে পড়ে ঘুমাও। জানি, কামড় খাইছো নাকি বিরিয়ানি খাইছো? পুলিশগুলো কিভাবে তোকে আপ্যায়ন করলো আমাকে একটু বল। আমি নীরবকে সব ঘটনা খুলে বললাম। ইস, তুই কত লাকি, এমপি নিজে তোকে এই বাড়িতে দিয়ে গেল। আচ্ছা যা, তুই আর আমি ঢাকা গিয়ে মন্ত্রীদের গাড়িতে করে ঘুরে বেড়াবো। লাভ ইউ ডার্লিং। যা হালা। বেবি, কি হয়েছে? বুঝছি, তুই আবারও স্যাকা খাইছোস। ও কি হয়েছে তোমার, এমন করে বলছে কেন? হালার পথ বুঝছি, তুই স্যাকা খেয়ে কমায় চলে গেছোস। যা পাবনা যা, তাড়াতাড়ি। না, আমি এখন ঘুমামো। আচ্ছা, আমি এখনই ফ্রেশ হয়ে এসে তোর সাথে ঘুমের রাজ্যে যাবো। যদি তুই আমার একা রেখে ঘুমের রাজ্যে চাস, তাইলে তোরে লাথি দিয়ে খাট থেকে ফালাই দেবো। আচ্ছা ঠিক আছে, যাইতাম না। আমি গোসল করে এসে নীরবের পাশে শুয়ে পড়লাম। বিকেলবেলা নয়না সমস্ত কাজ শেষ করে তারেকের বাসায় হাজির হয়েছে আমার খোঁজ নেওয়ার জন্য। নয়না তারেকের বাড়ি এসে তারেকের আম্মুকে জিজ্ঞেস করলো, চাচি, তারেক ভাইয়া কোথায়? আরে নয়না মাঝে, আয় ভিতরে আয়। তারেক তো ওর রুমে শুয়ে আছে। কিন্তু কেন, কোনো কাজ আছে নাকি? আসলে চাচি, আমার না একটা পড়া আটকে গিয়েছে। যদি তারেক ভাই আমাকে একটু সাহায্য করতো তাহলে আমার অনেক উপকার হতো। আচ্ছা তুই এখানে বসে থাক, আমি ওকে ডেকে এনে দিচ্ছি। নয়না চুপ করে বসে আছে কিছুক্ষণ পর তারেক নয়নার সামনে এসে বলল, কি রে, তুই নাকি একটা পাড়ায় আটকে গেছিস? বল, আমি এখনই তোকে বুঝিয়ে দিচ্ছি। নয়না আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নাই। তারপর তারেককে বলল, আসলে ভাইয়া, আমি কোনো পড়া আটকে যাইনি। আমি তোমার বন্ধুর খোঁজ নিতে এসেছি, যে আমার জন্য জেলে আছে। আসলে আমি ওর খবর জানি না, ও কেমন আছে। ও। নয়না চোখে কোণে পানি দেখে তারেক নয়নাকে জিজ্ঞেস করলো, কি রে পাগলি, কান্না করছিস কেন? তারেকের কথা শুনে এবার নয়নার ঘাল বেয়ে চোখের পানি পেয়ে পড়ল। ভাইয়া, আমি তোমার বন্ধুকে ভালোবেসে ফেলেছি। কোনোভাবেই তোমার বন্ধুর মায়ার মধ্যে থেকে বের হতে পারছি না। আমার কোনো কাজে মন বসছে না। শুধু একটাই কথা মাথায় আসছে, সে কেমন আছে। ও ভাইয়া প্লিজ, তুমি একটু খোঁজ নিয়ে দেখো না। প্লিজ ভাইয়া, প্লিজ, আমি তোমাকে হাত জোর করে বলছি। ধুর পাগলি, তুই আমার বোনের মতো, তুই চিন্তা করিস না। আমি সাব্বিরের খোঁজ নিয়ে তোকে জানাবো। এখন তুই বাড়ি যা। একা যেতে পারবি নাকি তোকে দিয়ে আসতে হবে? না ভাইয়া, আমি একা যেতে পারবো। নয়না তারেকের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। নয়নার মাথায় শুধু একটা জিনিস করছে, আমি এখন কেমন আছি। তারেক তৈরি হয়ে নীরবের সাথে দেখা করতে এসেছে আমার খোঁজ খবর নেওয়ার জন্য আমি কেমন আছি। তারেক নীরবের মামার বাড়ি এসে নীরবের রুমের দরজা দেখে এসে আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। তোরা এখানে বসে মজা করছিস আর বসে বসে লুডো খেলছিস, আর ওইদিকে অন্য কেউ চোখের পানি ফেলছে। আমি আর নীরব একসাথেই বলে উঠলাম, মানে? এই পুষ্কো, তুই এখন বাইরে যা, পরে আমরা না হয় লুডো খেলবো। মিষ্টি আচ্ছা বলে লুডো নিয়ে চলে গেল। কি বলতে চেয়েছিস এবার সব খুলে বল। নয়ন তোকে ভালোবেসে ফেলেছে, তোর জন্য আজ সে কান্না করছে দোস্ত। কি সত্যি নয়না আমাকে ভালোবাসে? আমি সত্যি বলছি। আজকে নয়না আমার কাছে এসেছে তুই কেমন আছিস জানার জন্য।
যাক, ভালোই হলো, অবশেষে আমার বন্ধুটাও মিঙ্গেল হলো। কাল সকালে আমি নয়নার সাথে দেখা করতে যাব। এখন আয় আমরা গল্প করি। আমরা তিনজন আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। আমি তাকে দেখি আব্বু ফোন দিয়েছে। আমি ফোন রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম বাবা, আমি ভালো আছি। তা তুই কেমন আছিস আর কবে আসবি? আলহামদুলিল্লাহ আব্বু, আমিও ভালো আছি। এই তো আব্বু, আর কিছুদিন থেকেই চলে আসবো। তুই শুধু বাড়িতে আয়, তোর মাথার চুল ছিঁড়ার জন্য তোর রেডি আছে। কি হলো আব্বু, কিছু বলছো না কেন? এই শোন, তোকে একটা কথা বলি। আজকে তোর ক্লাসমেট তিথি আর তার বাবা এসেছিল আমাদের বাড়ি। তিথি নাকি তোকে ভালোবাসে আর বিয়ে করতে চায়। তুই যদি রাজি থাকিস তাহলে আমি বিয়ের সমস্ত আয়োজন করি, কি বলিস? আমারও কয়েকদিন ধরে দাদুর ডাক শোনার খুব ইচ্ছে হচ্ছে। তিথির নামটা শুনে এত রাগ হলো যে বলে বোঝাতে পারবো না। তারপরও মনের সমস্ত রাগ মনে রেখে আব্বুকে বললাম, আব্বু আমি তিথিকে ভালোবাসি না, আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি, আর আমি তাকেই বিয়ে করব। তাহলে মেয়েটাকে আমার কাছে নিয়ে আয়, আমি তোদের বিয়ে করিয়ে দেই। কিন্তু আব্বু মেয়েটার তো বাবা নেই, আর ওরা অনেক নিম্নবিত্ত। এই দুনিয়াতে মেয়েটার মা ছাড়া আর কেউ নেই। দেখ বাবা, বিয়েটা তুই করবি, আমি তো আর করব না। তুই যে মেয়েকেই বিয়ে করতে চাস তার সাথেই তোর বিয়ে দিতে আমি রাজি। মেয়েটা গরিব না, তা বড় লোক দেখার আমার দরকার নেই। তোর বাপের কি কোনো অংশের কিছু কম আছে নাকি? আর শোন, মেয়েটাকে আর তার মাকেও ঢাকা নিয়ে আয়, তোদের আমি ঘরোয়াভাবেই বিয়ে দিয়ে দিব। আর বিয়ে না হয় আমাদের সাথেই থাকবে। আচ্ছা ঠিক আছে আব্বু, লাভ ইউ। আচ্ছা রাখি, বাই। এটা বলেই আমি ফোনটা রেখে দিলাম। কে ফোন দিয়েছে? আব্বু ফোন দিয়েছে। তা কি বললো? আমি নীরবকে সব কথা খুলে বললাম। এই তিথি মেয়েটা কত নির্লজ্জ দেখেছিস? আমি 100% শিওর তার টাকা পয়সা দেখে মেয়েটা তোকে বিয়ে করতে চায়। বাদ দে, আমি আব্বুকে বলেছি আমি একটা মেয়েকে ভালোবাসি। আব্বু যা বলেছে সেসব কথা আমি নীরবকে বললাম। যাক, তাহলে ভালোই হলো, তোর আব্বু তো মেনে নিল। কিন্তু আমাদের ভালোবাসা আমার আব্বু মানবে কিনা আল্লাহই জানে। আরে আমি আছি কি করতে, তোর আব্বু না মানলে আমি তোর গার্লফ্রেন্ডকে বিয়ে করে নেব। হালা, তুই একটু ভালো হইতি না? সিরিয়াস মুডে মজা করা লাগে। অনেক ক্ষুধা লাগছে, চল খেয়ে এসে ঘুমাই। ঠিক কইছত, আমারও অনেক ক্ষুধা লাগছে, চল। আমরা তিনজন নিচে গিয়ে খাবার খেয়ে এসে খাটে শুয়ে পড়লাম। আমি আমার পা আর হাত দিয়ে পেঁচিয়ে নীরবকে জোরে ধরে শুয়ে থাকলাম। এই আমি তোর বউ লাগি নাকি যেভাবে ধরে রাখছস? আরে বেটা, এখন থেকেই ট্রেনিং নিতেছি, বউকে বিয়ের পর এভাবেই জোরে ধরেই থাকবো। ভাই, আমার ইজ্জতটা নষ্ট করিস না। আচ্ছা যা, করবো না, এখন ঘুমাইতে দে। তোরা দুইটা একখান থেকে চলে গেলে তোদের অনেক মিস করবো রে। নীরব আর আমি একসাথে বললাম, মিস করলে ঢাকা চলে আসবি। আমরা তিনজন পাড়ি দিলাম ঘুমের রাজ্যে। আর আমি তো ঘুমের রাজ্যে এসে আমার নয়না সুন্দরীকে খুঁজে চলছি। কি রে মা, আজ তোর মন খারাপ কেন? কেউ কি তোকে কিছু বলেছে? সেই সকাল থেকে দেখছি আজ তুই কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়ছিস। বল আমাকে, কি হয়েছে? আজ রাকিব আমাকে রাস্তায় বিরক্ত করছিল। তারপর সকালের ঘটনা সব তার আম্মুকে নয়না খুলে বলল। ছেলেটা এখন কেমন আছে? পুলিশগুলো কি তাকে ছেড়েছে? না আম্মু, আমি জানি না, আমি এখনো জানি না ছেলেটা কেমন আছে। হয়েছে, এখন আর এসব নিয়ে না ভেবে চালু করে খাবার খেয়ে ঘুমাতে যা। সকালবেলা আমি ঘুম থেকে উঠে বাকি দুইটারে ঘুম থেকে উঠালাম। বাবা, আজ দেখি মগও আগে উঠছস। আরে বেটা, এত নাকি ঘুম আসে? আমি কখন আমার নয়না সুন্দরীর সাথে দেখা করবার যামু? আচ্ছা চল, ফ্রেশ হয়ে খাবার খেয়ে ডাইরেক্ট নয়নার আম্মুর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাই। তোর আব্বু তো তোকে গ্রিন সিগন্যাল দিয়েই দিছে। হো নীরব, একদম ঠিক কথা কইছে। আমরা তিনজন ফ্রেশ হয়ে খাবার খেয়ে নয়নার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে অবশেষে নয়নার বাড়ির সামনে এসে পড়লাম। কিন্তু সাহস করে আমি বাড়ির ভিতরে যেতে পারছি না। আমার বুকের হার্টবিট ধীরে ধীরে যাচ্ছে। কিরে আবুল, এত দূরে সে এখন এইখানে দাঁড়াই আসুস কে? বাড়ির ভিতর চল। দোস্ত ভয় করতেছে। ওই নীরব, হালার পা ধরতো, আর আমি হাত ধরি এটাকে তুলে বাড়ির ভিতর নিয়ে যাই, নাইলে এটার জন্য সারাদিন এখানে বসে থাকতে হইব। হ্যাঁ ঠিক কইছিস, বেটাকে চ্যাংদোলা করাই নিতে হইব। আয় আয়, হাতগুলো ধর। সব কটারে গুলি করে মারবো, আমার একটা মান সম্মান আছে না?
তোরা যদি আমার হবু শ্বশুর বাড়ি চ্যাংদোলা করে নিয়ে যাস তাহলে তো আমার মান সম্মান সব প্লাস্টিক হয়ে যাব। ওই তুই ভিতরে যাইবি নাকি আমরা বাসা যামুগা? চাতসকিয়া, আচ্ছা ভেতরে চল, তার আগে আমি একটা লম্বা নিঃশ্বাস নিয়ে আমার বুকে 2 কেজির সাহস নিয়ে লই। আমি অনেক বড় একটা নিঃশ্বাস নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে দেখি আমার নয়না সুন্দরী উঠোন ঝাড়ু দিচ্ছে। আমায় দেখেই নয়নার মুখে একটা হাসির রেখা ফুটে উঠলো আর সাথে সাথেই দৌড়ে ঘরে চলে গেল। দোস্ত, বাড়িতে কেউ আছে নাকি? আমি তারেককে বললাম। আমি কেম্মা কইরা কমু। শাশুড়ি আম্মা, ও শাশুড়ি আম্মা, বাড়িতে আছেন নাকি? আমি নীরবের দিকে তাকিয়ে একটা ফিলেন মার্কা হাসি দিয়ে উচ্চস্বরে বলে উঠলাম। ঘরের ভিতর থেকে একটা বয়স্ক মহিলা বের হলেন। তখন আমি তাকে দেখে বলে উঠলাম, আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, কেমন আছেন আপনি? আমার কথা শুনে তারেক ও নীরব বোকার মতো হা করে তাকায় আছে আমার দিকে। আর আমার হবু শাশুড়ি আম্মা বলে উঠলো, কে তুমি বাবা? আর আমাকে শাশুড়ি আম্মু বলছো কেন? আম্মাজান, আমি আপনার মেয়ে নয়নাকে বিয়ে করতে চাই। তাকে আমি অনেক 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 বেশি ভালোবাসি। যদি আপনার মেয়ের সাথে আমার বিয়ে না দেন তাহলে আমি এখনই আপনার পা ধরে কাইন্দুমু। আমি কাঁদো কণ্ঠেই বললাম। এ হ্যাঁ, আমার মেয়ে যদি তোমাকে ভালোবাসে তাহলে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা তাহলে আপনি নয়নাকে জিজ্ঞেস করেন, দেখেন আমাকে ভালোবাসে কি না। নয়নার আব্বু নয়নাকে ডাক দিল। নয়না ঘর থেকে বাইর হয়ে আসলো। তখন নয়নার আব্বু নয়নাকে জিজ্ঞেস করলো, তুই কি এই ছেলেকে ভালোবাসিস? নয়না মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আম্মাজান, আপনি আর নয়না আজকেই আমাদের সাথে ঢাকা যাবেন। আমি নয়নাকে বিয়ে করব। আমাদের সাথে তারেক আর নীরবও যাবে। কিন্তু কোনো কিন্তু না, আপনি সবকিছু গুছিয়ে নিন, আমরা বিকেলে এসে আপনাকে নিয়ে যাব। এটা বলেই আমি চলে আসলাম নয়নাদের বাড়ি থেকে। আর আমার পেছন পেছন নীরব আর তারেক চলে আসলো। এটা কি হলো? প্রথম যেতেই চাইলি না, পরে কি আমাদের 440 ভোল্টের ঝাটকা দিলি? হো, ঠিক কইছত। এইসব কথা পরে হবে, তাড়াতাড়ি বাড়ি চল, ব্যাগপত্র গোছাতে হবে। আর তারেক, তুইও বাড়ি গিয়ে রেডি হয়ে আয়। আমি আর নীরব বাড়ি এসে মামা মামিকে সব বললাম। তাদেরকে আমার সাথে ঢাকা আসতে বললাম, কিন্তু তারা নাকি আসবে না, তাদের এইখানে কাজ আছে। আমি আর নীরব রুমে বসে আছি, তখন পিচুটা এসেই বলল, তুমি এটা ঠিক করলে না, আমার শিশু মন ভেঙে বালি চাপা দিয়ে দিলে। আমি তোমার নামে মামলা করব। এই পিচ্চি, চকলেট খাবে? হুম, আমি চকলেট খাবো, দাও আমাকে চকলেট দাও। আমি পকেট থেকে 1000 টাকা বের করে মিষ্টিকে দিয়ে বললাম, নাও, এটা নিয়ে তোমার পছন্দের চকলেট কিনে খেও। মিষ্টি টাকা পেয়ে খুশিতে নাচতে নাচতে চলে গেল। আমি আর নীরব গোসল করে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে বসে আছি। কিছুক্ষণের মধ্যেই তারেক এসে হাজির। আমরা তিনজন আর মিষ্টি মিলে লুডো খেলা শুরু করলাম। বিকেল হতেই মামা মামিদের বিদায় নিয়ে নয়নাদের বাড়িতে চলে আসলাম। সেখান থেকে নয়না এবং নয়নার আম্মুকে নিয়ে রেল স্টেশনে চলে আসলাম। ট্রেনের টিকিট কেটে আমরা সবাই ট্রেনের সিট খুঁজে বসে পড়লাম। ট্রেন চালু 5টার দিকে। আমি ট্রেনে বসে আছি আর আমার সামনের সিটে নয়না এবং তার আম্মু বসে আছে। আমি মাঝে মাঝে আর চোখে নয়নার দিকে তাকাচ্ছি। কয়েকবার আমাদের চোকাচোকি হলো, তাতে নয়না কিছুটা লজ্জা পেয়েছে। আমি আব্বুকে ফোন করে স্টেশনে গাড়ি পাঠিয়ে দিতে বললাম। ট্রেন ঢাকা কমলাপুর রেল স্টেশন পৌঁছাতে রাত 4টার দিকে। আমরা সবাই ট্রেন থেকে নেমে কিছুটা সামনে এগোতেই আমাদের ড্রাইভারকে দেখতে পেলাম। তিনি আমাদেরকে দেখেই দৌড়ে আমাদের কাছে চলে আসলো আর সে আমার কাছ থেকে ব্যাগটা নিতে চাইলো। তখন আমি তাকে আমার হবু শাশুড়ি আম্মুর ব্যাগ নিতে বললাম। ড্রাইভার ব্যাগ হাতে নিয়ে গাড়ির সামনে আসলো। তখন আমি ড্রাইভারকে একটা 1000 টাকার নোট দিয়ে বললাম, তুমি গাড়ির চাবিটা দাও আর এই টাকা দিয়ে একটা গাড়ি করে বাড়ি চলে আসো। ড্রাইভার গাড়ির চাবি দিয়ে দিল। তারেক তো গাড়ি দেখে হা করে গাড়ির দিকে তাকিয়ে আছে। তারেক কাকু, আপনি কি গাড়িতে উঠবেন নাকি আপনাকে রেখেই চলে যাব? তারেক আমার কথা শুনে গাড়িতে উঠে পড়লো। তখন আমি নয়নার আম্মুকে বললাম, আম্মা যান, আপনি গাড়িতে ওঠেন। নয়নাকে আর বলা লাগলো না, তার আম্মুর সাথেই গাড়িতে উঠে পড়লো সে। আমি নীরবের হাতে গাড়ির চাবি দিয়ে বললাম, হালা, গাড়ি ড্রাইভ কর, আমি একটু ঘুমামু। দোস্ত, এটা কিন্তু ঠিক না। চুপ কইরা গাড়িতে ওঠ। নীরব গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। আমি নীরবের পাশে বসে পড়লাম আর বাকিরা পেছনের সিটে বসে পড়লো। প্রায় 30 মিনিট পর গাড়ি আমাদের বাড়িতে পৌঁছালো। নীরব গাড়ির হর্ন দিল আর দারোয়ান বাড়ির গেট খুলে দিল। গাড়ি বাড়ির ভেতর প্রবেশ করলো। নীরব গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে পড়লো। আমরা সবাই গাড়ি থেকে নেমে বাড়ির দরজায় বেল বাজালাম। আম্মু এসে দরজা খুলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, এত শুকিয়ে গিয়েছিস কেন বাবা? ঠিক মতো খাওয়া দাওয়া করস নাই, তাই না? আম্মু নয়নার আম্মুকে দেখে বলে উঠলো, বিয়ান সাহিবা, আপনি কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এবার আম্মু নয়নাকে দেখে বলে উঠলো, মাশাআল্লাহ, আমার বৌমা তো দেখি অনেক সুন্দর। এই, না হলে আমার ছেলের পছন্দ? আমি আর চোখে তাকিয়ে দেখলাম নয়না একটু লজ্জা পেয়েছে। আম্মু নয়না এবং নয়নার আম্মুকে থাকার জন্য আলাদা রুম দেওয়া হয়েছে। আমি নীরবকে রুম দেখিয়ে দিলাম আর সাথে তারেককেও আর একটা রুম দেখিয়ে দিলাম। তারেক শুধু রুমের দিকে হা করে তাকিয়ে আশেপাশের জিনিসগুলো দেখছে। হঠাৎ তারেক বলে উঠলো, দোস্ত, রুম তো অনেক সুন্দর আর সব দামি দামি জিনিস, কিন্তু রুমে ফ্যান নেই কেন? হারামজাদা, এটা এসি রুম, এইখানে ফ্যান নেই, এসি আছে। আমি তারেকের হাতে এসি রিমোট দিয়ে দেখিয়ে দিলাম কিভাবে এসি ব্যবহার করতে হয়। আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম। হঠাৎ মনে হলো কে যেন আমার চুল ধরে টানছে। আমি চোখ খুলে দেখি আমার সামনে নিশি বসে আছে। এই, তুই আমার চুল টানতেছিস কেন? নিশি আমার চুল ধরে ঝাঁকে দিয়ে বলল, আপনি কে? আমার ভাইয়ের বিছানায় শুয়ে আছেন কেন? উঠুন বলছি। কি উঠি বোন, আমার ব্যথা পাচ্ছি তো। এবার নিশি চুল ছেড়ে দিল আর বলল, আর কখনো যদি আমাকে ছাড়া কোথাও গিয়েছো তো তোমাকে আমি টাকলা করে দিব। আচ্ছা ঠিক আছে, আর কোথাও যাব না, এখন আমার মাথাটা টিপে দে। এটা বলেই আমি নিশির কোলে মাথা রেখে শুয়ে রইলাম। না, দিমু না, এখন উঠো, আম্মু নাস্তা করার জন্য ডাক দিছে। চালু, নিচে নেমে আসো। আমি আচ্ছা ঠিক বলে ফ্রেশ হতে চলে গেলাম আর নিশি নিচে চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে নেমে দেখি নিশি, আব্বু আম্মু, নয়না এবং তার আম্মু সাথে নীরব গল্প করছে, কিন্তু তারেককে দেখছি না। তখন আমি নীরবের পাশে সবাই বসতে বসতে আমি নীরবকে বললাম, তারেক কোথায়? মনে হয় ঘুমিয়ে গেছে। কিন্তু তারেক তো এত বেলা করে ঘুমায় না, চল তো দেখে আসি। আমি আর নীরব তারেকের রুমে এসে দেখি হারামজাদা কোল বালিশটাকে জোরে ধরে শুয়ে আছে। আমি তারেককে ডেকে বললাম, কিরে তুই অসুস্থ নাকি? এইভাবে এত বেলা করে ঘুমিয়ে আসিস কেন? কি কমু ভাই, জীবনে এমন বিছানায় ঘুমাই নাই। যতবার বিছানা থেকে উঠতে চাই আর ততবারই বিছানাটা আমাকে ডাকে। আর রুমে এত সুন্দর একটা সুবাস, নিজেকে একেবারে ফ্রেশ লাগছে। হয়েছে, এখন যা ফ্রেশ হয়ে আয়, নাস্তা করে শপিং করতে যাবো। ভুলে গেলি আজ আমার বিয়ে? তারেক ফ্রেশ হয়ে আসলো। আমরা নিচে নেমে বাড়ির সবাই খাবার টেবিলে বসে পড়লাম। টেবিলে কয়েক রকমের খাবার আছে, যার যেটা হচ্ছে সেটাই খাচ্ছে। আম্মু, নয়না আর তার আম্মুকে খাবার বেড়ে দিল। আমরা তিনজন খাবার খেয়ে শপিং করে আসলাম। আমার জন্য শেরওয়ানি আর নয়নার জন্য কয়েকটা শাড়ি এবং কিছু জামা। তারেক ও অনেক কিছু নিল, সাথে নীরবও নিল। আমি আমার ক্রেডিট কার্ড দিয়ে সব কিছু পেমেন্ট করে বাড়ি চলে আসলাম। সন্ধ্যাবেলা ঘরোয়াভাবেই নয়না আর আমার বিয়ে হয়ে গেল। বিয়েতে শুধু নীরবের পরিবারের লোক এসেছে, এছাড়া আর কেউ নেই। ইনভাইটই করা হয় না কাউকে। আব্বু পরে বড় করে একটা অনুষ্ঠান করবে। রাত 9টা বাজে। আমি ছাদে দাঁড়িয়ে আছি, তখন নীরব আমাকে টানতে টানতে আমার রুমের সামনে নিয়ে এসে আমার হাতে একটা পলিথিন দিয়ে বলল, রুমে যা, ভাবি অপেক্ষা করছে তোর জন্য। কিন্তু আমি পলিথিন দিয়ে কি করব? আসলে দোস্ত, ফার্মেসি থেকে ওইটা আনতে ভুলে গেছি, তাই এটা দিয়ে কাম সেরে ফেল। হালার পুত। হয়েছে, এখন চালু, রুমে যা। এটা বলেই নীরব আমাকে এক ধাক্কা দিয়ে রুমে পাঠিয়ে দিল।